হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, আমাদের মোটামুটি সাবিত্রী গাইড সেন্টার ইউটিউব চ্যানেলের মধ্যে আমি কিন্তু লাস্ট যে ফুড এসআই, পিএসসি ফুড এসআই বা পিএসসি ক্লার্কের যেগুলো বলো বা বাঁকুড়া কোর্ট যেগুলো লাস্ট যে এক্সামগুলো হয়েছে, অলরেডি কিন্তু তার ম্যাথমেটিক্স যে পার্টটা ওটা কিন্তু আমি সলভ করে কিন্তু ভিডিও আপলোড করে দিয়েছি। ঠিক আছে, আজ একটা নতুন টপিক, নতুন একটা প্লেলিস্ট আমি করতে যাচ্ছি। সেটা হচ্ছে ডাব্লিউবিএসএসসির গ্রুপ সি অ্যান্ড ডি এর ম্যাথমেটিক্স যে পার্টগুলো আছে, সেই ম্যাথমেটিক্স পার্টের উপর নতুন একটা প্লেলিস্ট আমি কিন্তু রেডি করেছি বা করতে যাচ্ছি। তো এখানে বেসিক্যালি আমি যেসব জিনিসগুলো করবো, যে অ্যাকচুয়ালি গ্রুপ সি এবং ডি যে খুব একটা টাফ লেভেলের কোশ্চেন সেরকম কিন্তু ব্যাপারটা নয়। ঠিক আছে, কোশ্চেনগুলো কিন্তু খুবই ইজি এবং ট্রিক ওয়াইজ থাকে। ঠিক আছে, মানে দেখে মনে হবে যেন কঠিন, কিন্তু ওগুলো শর্টকাটে করা যায়, সেই টাইপের অঙ্কগুলো কিন্তু আমাদের এখানে গ্রুপ সি এবং ডিতে মেনলি এক্সামে আসে। তো আমাকে সেই যে টপিকগুলো টোটাল সিতে আই থিঙ্ক মনে হচ্ছে 16টা চ্যাপ্টার আছে, যেটা প্রিভিয়াস 2026 বা 17 যে সিলেবাস অনুযায়ী বলছি। তো ওখানে গ্রুপ সিতে হচ্ছে টোটাল 16টা চ্যাপ্টার এবং গ্রুপ ডিতে আই থিঙ্ক 5টা বা 4টা চ্যাপ্টার কম আছে। তো বেসিক্যালি এই চ্যাপ্টার ওয়াইজ আমি কিন্তু আগে পরপর করাবো, মাঝে মাঝে কিছু প্র্যাকটিস সেটও করাবো। ঠিক আছে, এই টোটালটা মিলে আমাদের এই ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি অ্যান্ড ডি এর যে নতুন যে প্লেলিস্ট আমি করতে যাচ্ছি সেটা কিন্তু থাকবে। সেখানে আমাদের চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ থাকবে। হ্যাঁ, প্রত্যেকটা চ্যাপ্টার আমি অবভিয়াসলি ম্যাথটা জেনারেল ফর্মটা বলে দেবো, যে ম্যাথটা যদি কেউ শর্টকাটে ভুলে যায় তাহলে সে মানে নর্মালি ম্যাথটাকে কিভাবে সলভ করতে পারবে, এবং সাথে সাথে ওরই সাথে সঙ্গে সঙ্গে আমি কিন্তু শর্টকাট ট্রিকটাও বলে দেবো। ওকে, তো চ্যাপ্টার ওয়াইজ থাকবে এবং সাথে কিছু প্র্যাকটিস সেট, প্রত্যেকটা চ্যাপ্টারের রিলেটেড প্র্যাকটিস সেট থাকবে, কিছু মক থাকবে। ওকে, তো যেগুলো আমি প্র্যাকটিস করতে দিব বা যেই চ্যাপ্টার ওয়াইজ দিব, আমার এখানে মেনলি যেটা হচ্ছে, আমি অলরেডি একটা হোয়াটসঅ্যাপের গ্রুপ লিঙ্ক করে দিয়েছি, সেখানে মেবি 10 to 102 জন মতন অ্যাড হয়ে গেছে। তো বেসিক্যালি এখানে যেটা করা হচ্ছে, টোটালি ফ্রিতে আমি ক্লাস করাচ্ছি, যেখানে আমাদের ম্যাথের যে চ্যাপ্টারগুলো বা যে নোটসগুলো আমি কিন্তু ওই হোয়াটসঅ্যাপ গ্রুপেই কিন্তু দেবো, আদার্স কোথাও দেবো না। তো তোমরা যারা নতুন বা যারা এই ভিডিওতে দেখছো বা যারা এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার নেই, ওরা কিন্তু আমি কমেন্ট বা ডেসক্রিপশনে আমি আমার হোয়াটসঅ্যাপ ওই গ্রুপটা লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখান থেকে অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, তো মেনলি হোয়াটসঅ্যাপে অ্যাড হলে মনে হয় প্রিভিয়াস মেসেজগুলো দেখা যাবে না। যদি কারো কোনো লাগে বা আমাকে মেসেজ করতে পারো ওখান থেকে পার্সোনালি, আমি কিন্তু সেন্ড করে দেবো। তো ওখানে যেগুলো দেওয়া থাকবে, আমার ক্লাসের মূল এটা হচ্ছে কি, যে টোটাল ম্যাথমেটিক্সটা একটু নর্মাল যারা একদম নতুন বা যারা কিছু জানো তারা দেখবে হয়তো কিছু নতুন এখান থেকে কিছু শিখতে পারবে, নতুন ট্রিক্স শিখতে পারবে। ঠিক আছে, অ্যাকচুয়ালি ম্যাথ ব্যাপারটা কি জানো তো, সবাই জানে বা সবাই করতে পারবে, এটাও আমি মানি যে ম্যাথমেটিক্স এমন একটা জিনিস, এই টাইপের গ্রুপ সি বা গ্রুপ ডি বা যাই বলো না কেন, একটু লোয়ার লেভেলে বেসিক জ্ঞান থাকলেই কিন্তু সবাই পারবে। কিন্তু এখানে মজার জিনিসটা হচ্ছে, আমাকে ওই যে কোশ্চেন বা ওই কোশ্চেন এক্সাম হলের মধ্যে ওই টাইমের মধ্যে কিভাবে আমি ওটাকে কমপ্লিট করতে পারবো উইদিন দ্য টাইম, সেই জিনিসটা এখানে তোমাকে করার জন্য কিছু শর্ট ট্রিক্স জানতে হবে। এই হচ্ছে মেন জিনিস। তো এটা আমি যেভাবে ক্লাসটা করাবো বা যেটা আমি ভেবেছি সেটা হচ্ছে, ধরো তোমাদেরকে একটা টপিক রেশিও প্রপোর্শন অলরেডি আমি কিন্তু পিডিএফ দিয়ে দিয়েছি, আই থিঙ্ক 25টা ম্যাথ আছে। ওকে, তো ওটা দিয়ে দিলাম, তোমরা যা পাচ্ছ, যতটা পাচ্ছ তোমরা এক কাজ করবে, সেগুলোকে আগে কমপ্লিট করবে, যতটা পাচ্ছ। যেগুলো পারবে না ছেড়ে দিবে। ওকে, যেটা পাচ্ছ সেটা করে দাও, করার পরে চেক করবে। আমি ঠিক আই থিঙ্ক ওই দিন বা তার পরের দিনের মধ্যে কিন্তু ভিডিও আপলোড করে দেবো। এখন তোমরা ওখান থেকে ম্যাথটা দেখে নিলে, যেগুলো করে দিয়েছো অলরেডি, করে নিয়েছো সেগুলো একটু দেখবে যে কিভাবে করেছো। তোমারটা মানে বেশি ইজি না আমার যে প্রসেসটা আমি যেটা অ্যাপ্লাই করছি সেটা বেশি ইজি, ওটা আগে চেক করবে। সেকেন্ড হচ্ছে শর্টকাটটা একটু ধ্যান দেবে, এবং মেনলি যে জিনিসটা করবে যেটা খুবই করা দরকার, ধরো আমি যে পিডিএফটা পাঠিয়েছি ওটা বেসিক্যালি তোমরা কি করো, সবাই ফোন থেকে পিডিএফ থাকলো একটা খাতা নিলে ম্যাথ করা শুরু করে দিলে, এটা করতে যাবে না। অ্যাটলিস্ট প্রথমবার যখন শিখছো, যারা নতুন, ম্যাথটাকে আগে দেখে দেখে লিখে নেবে খাতায়, কোশ্চেনটাকে আগে লিখবে। একটা জিনিস সবসময় মাথায় রাখবে, একবার কোশ্চেন লেখা মানে অলরেডি ম্যাথের 75% কিন্তু তুমি সলিউশন ব্রেনের মধ্যে করে ফেলেছো। যখনই কোনো কোশ্চেন তুমি লিখে নেবে না, শুধুমাত্র কোশ্চেনটা লিখবে, তখনই দেখবে সলিউশনটা কি হবে বা কোন প্রসেসে হবে, ওই আইডিয়াটা তোমার মাথার মধ্যে চলে আসবে। অ্যাটলিস্ট আগে ম্যাথটাকে নিয়ে আগে ভাববে যে এই প্রবলেমটা আমার আছে, এই প্রসেস বা এই ডেটাগুলো দেওয়া আছে, আমাকে ওখান থেকে কি করতে হবে এবং অ্যান্সার কি চাইছে। এই তিনটে জিনিস যদি তোমার মাথার মধ্যে চলে আসে, ইউ ক্যান ডু দিস। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। তাহলে ম্যাথগুলো আগে করে নিজেরা ট্রাই করবে, করে দেখো কোথায় কি হচ্ছে, কতটা হচ্ছে, কোন সময়ের মধ্যে হচ্ছে। অবভিয়াসলি যখনই কোনো যেখানেই থাকুক, সে 25টা থাকুক, 20টা থাকুক, 10টা থাকুক, 100টা থাকুক ম্যাথ, যখনই কোনো ম্যাথ করবে, যতগুলো করবে সময় সবসময় ব্যবহার করবে। মানে
ওই টাইমের মধ্যে কতটা সময়ের মধ্যে কতটা ম্যাথ তুমি করছো, ওই জিনিসটা কিন্তু তোমার মধ্যে যেন মানে নিজের মধ্যে একটা নিজেকে তৈরি করা, এটা মাথায় রাখবে যে এখন নিজেকে আমি তৈরি করছি। এমন নয় সারাদিন হেলে দুলে বসে বসে অঙ্ক করছি, কতক্ষণে কত অঙ্ক করছিস তার কোনো হিসাব নেই, কিছু না আমি করেই যাচ্ছি, এরকম করে কোনো লাভ হবে না। কতটা সময়ের মধ্যে কতটা ম্যাথ করছো, আগের থেকে নিজেকে ইমপ্রুভ হয়েছে কি হয়নি, ওই ডেটা কালেকশনটা নিজের মধ্যে থাকা অবশ্যই দরকার, তবেই গিয়ে তুমি কিছু শিখতে পারবে। আর যদি মনে হচ্ছে যে না আমি আমার করে যাচ্ছি, হ্যাঁ শিখছি চলছে, তাহলে চলবে, ঠিক আছে, ওটা নিজেদের ব্যাপার। তো আরেকটা হচ্ছে ক্যালকুলেশন পাওয়ার খুব খুব ইম্পর্টেন্ট। এখানে কম্পিটিটিভ লাইনে এত কম্পিটিশন হয়ে গেছে যে আমাকে ক্যালকুলেশন পাওয়ার সব কিছু জিনিস আমাকে রাপে করতে হবে। সেই জিনিসটা যদি মানে নিজেকে যেটা ওখান থেকে না বের করতে পারছো, তাহলে কিন্তু জীবনে কিচ্ছু হবে না। কিছু কিছু জিনিস এমন কিছু আছে ম্যাক্সিমামটাই তোমার মাথার মধ্যে ক্যালকুলেশন করতে হবে, হ্যাঁ যেটা একদম দরকার সেই পজিশনটাকে তুমি রাপে করো, ওই জায়গাটাকে, বাকিটা কিন্তু নিজেদের মধ্যে ক্যালকুলেশন করতে হবে। ওকে, তো চলো অনেক কিছু বলে ফেলেছি, এখন একটু শুরু করা যাক। ফার্স্ট যে ম্যাথ ছিল বা কি ছিল একটু দেখা যাক। তাহলে আজকে যে টপিকটা শুরু করবো সেটা হচ্ছে রেশিও প্রপোর্শন। রেশিও মানে হচ্ছে আমাদের অনুপাত, আর প্রপোর্শন মানে হচ্ছে সমানুপাত। এখন জিনিস হচ্ছে অনুপাত কি জিনিস। অনুপাত হচ্ছে একটা ধরো নাম্বার কিছু একটা লেখা থাকে, ঠিক আছে, বেসিক্যালি অনুপাত বা এই সিম্বলটা দিয়ে আমরা লিখি, তাই তো, এটা হচ্ছে অনুপাত সিম্বল। তো এর আগে একটা নাম্বার থাকে ধরো এ, পরে একটা হচ্ছে বি, এই হচ্ছে আমাদের একটা অনুপাত। এখানে অলওয়েজ অ্যাটলিস্ট দুটো টার্ম থাকবে, তাই তো, তিনটে টার্ম থাকতে পারে, এস টু বি টু সি, তিনজনের চারজনের পাঁচজনের থাকতেই পারে। তো অ্যাটলিস্ট একটা অনুপাত বা একটা রেশিও বানাতে গেলে দুটো রাশির দরকার হয়, এই একটা রাশি এই একটা রাশি, তাই না। এই দুটো রাশি সবসময় মাথায় রাখবে, একই ইউনিট বা সেম রাশি বলতে কি বলা যায়, একই জাতের হতে হবে, একই এককের হতে হবে, একই ইউনিটের হতে হবে। ওকে, তাহলে একটি রাশি অপর একটা রাশির অবভিয়াসলি সেম রাশি, দুটোই বললাম, তাহলে একটা রাশি অপর একটা রাশির কত গুণ বা কত ভাগ সেটা বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করি, অনুপাত ব্যবহার করি। কোন একটা জিনিস অনুপাত মানেই হচ্ছে এটা, যেখানে যতগুলো রাশি থাকবে অ্যাটলিস্ট যদি দুটো থাকে, তাহলে একটা রাশি আর একটা রাশির কত গুণ বা কত ভাগ এই জিনিসটাকে এক্সপ্রেস করা বা বোঝানোর জন্যই আমরা অনুপাত ব্যবহার করি। ওকে, এখানে অবশ্যই দুটো রাশি যদি থাকে সেই দুটো রাশিকে সমজাতীয় হতে হবে, মানে এদের এককগুলো ইউনিটগুলো একই হতে হবে। যেমন মনে করো আমি বললাম যে 2 টাকা আর হচ্ছে 50 পয়সা, এই দুটোকে যদি আমি রেশিওতে লিখি, 2 টাকা আর হচ্ছে 50 পয়সা, লিখতে পারবো? লেখা যাবে না। কখন যাবে? যদি আমি এই রুপিজ মানে টাকা আর পয়সা এই দুটোকে যেন হয় টাকায় নিয়ে যেতে পারি, না হলে পয়সায় নিয়ে যেতে পারি। তাহলে হয় পয়সা নিয়ে যেতে গেলে আমাকে কি করতে হবে, এটা হচ্ছে 200 পয়সা আর এটা তো আছে 50 পয়সা, সরি দশমিক দেওয়া যাবে না, তাহলে টাকা হয়ে যাবে, এটা হচ্ছে 50 পয়সা। তাহলে এখন আমি রেশিওতে লিখতে পারবো, কি হবে না 200 অনুপাত 50, কাটাকাটি করবো, 50 8 সরি 50 4 200, 50 একে 50, তাহলে এদের রেশিও ফর্মটা কি হবে, অনুপাত ফর্মটা 4:1, এটাকে বলা ইস্টু। ওকে, তাহলে 4:1। এখন বেসিক্যালি যে জিনিসটা হচ্ছে, তাহলে দেখো বোঝা গেল যে হয় আমাকে এটাকে টাকায় নিয়ে যেতে হবে, না হলে পয়সাতে নিয়ে যেতে হবে, মানে মেন কথা হচ্ছে আমাকে এককটাকে সেভ করতে হবে, এই হচ্ছে রাশি। এখন এই যে দুটো টার্ম থাকে, আমি দুটো টার্ম ধরেই করছি, ঠিক আছে, এর যে দুটো টার্ম থাকে না, এই দুটোকে অনেক সময় বলা হয়, প্রথম যেটা থাকে সেটাকে বলা হয় পূর্বপদ। কি বলা হয়? পূর্বপদ। আর দ্বিতীয় যে এটা থাকে এটা, এর নামটা হচ্ছে উত্তরপদ, এদিকে লিখে দিচ্ছি, হ্যাঁ, উত্তরপদ। তাহলে একটা হচ্ছে পূর্বপদ আর একটা হচ্ছে উত্তরপদ, দুটো যে পদ থাকে, ঠিক আছে। এখন এই যে রাশি রেশিও, একে আমরা কোন একটা নতুন একটা আননোন কোন একটা ভেরিয়েবল ধরো এক্স, তাহলে এক্স দিয়ে গুণ করতে পারি। যখন একটা অনুপাতের দুটো বা যতগুলো পদ থাকবে, প্রত্যেক পদকে যদি আমরা আননোন কোন একটা ভেরিয়েবল দিয়ে যদি গুণ করি, ধরো এটাকে গুণ করলাম, তার মানে আমাকে একেও কিন্তু গুণ করতে হবে। শুধু একটাকে গুণ করবো আর একটা ছেড়ে দেবো, এরকম করলে কিন্তু হবে না, তাহলে মান চেঞ্জ হয়ে যাবে। a is to b এটা আর ax is to bx হয়, আর যেখানে x not equal to 0, এটা অবশ্যই বলতে হবে, x যেন 0 না হয়। যদি x 0 হয়ে যায় তাহলে কিন্তু রেশিওর মান চেঞ্জ হয়ে যাবে। ওকে, x একটা নন জিরো, জিরো বাদে যে কোনো নাম্বার, হয় পজিটিভ না হলে নেগেটিভ, যে কোনো নাম্বার দিয়ে আমরা এটাকে মাল্টিপ্লাই করতে পারি, আবার একইভাবে ভাগ করতে পারি। যদি ভাগও করি তাহলেও মানের কিন্তু চেঞ্জ হবে না, এটা মানে যা, এটা মানেও সেম, এটা মানেও সেম, একই।
রেশিওতে এই একটা মজার জিনিস আছে, কোন একটা রেশিওকে আমরা কোন একটা নাম্বার ধরো 1:2 তাকে আমরা 2 দিয়ে গুণ করে 2:4 করে দিলাম, তাহলে 1:2 মানেও যা 2:4 মানেও কিন্তু একই সেম জিনিস, ওখানে মানের কোনো চেঞ্জ হয় না। তাহলে যে কোনো একটা আননোন ভেরিয়েবল হোয়ার x নট ইকুয়াল টু 0 যদি 0 না হয় এরকম কোনো কনস্ট্যান্ট বা কোনো ধ্রুবক সংখ্যা দিয়ে কিন্তু আমরা এই রেশিওকে গুণ বা ভাগ করতে পারি, তাতে আমাদের মানের কোনো পরিবর্তন হবে না। আরেকটা জিনিস লিখবে, আমি কিন্তু এই যে 200:50 যেটা আছে এটাকে কিন্তু আমি রেশিও অ্যান্সার বলি না, আমি কিন্তু লোয়েস্ট ফর্মে নিয়ে গেছি। তার মানে সবসময় মাথায় রাখবে রেশিও, যে কোনো জিনিসের রেশিও বা অনুপাত সবসময় লোয়েস্ট ফর্মে লেখা হয়, ঠিক আছে? রেশিও অলওয়েজ লেখা হয় কি ফর্মে? লোয়েস্ট ফর্মে। আমি কিন্তু এটাকে অ্যান্সার বললাম না, বললাম কোনটাকে 4:1। তার মানে রেশিও অলওয়েজ লোয়েস্ট ফর্মে লেখা হয়। ব্যাস এই গেল মোটামুটি একটা রেশিওর কনসেপ্ট, যেখানে অ্যাটলিস্ট দুটো পদ থাকবে, একটাকে বলা হয় পূর্ব পদ, একটাকে বলা হয় উত্তর পদ। কোনটাকে বলা হয়? প্রথমেরটাকে বলা হয় পূর্ব পদ এবং শেষেরটাকে বলা হচ্ছে উত্তর পদ। ওকে, আর হচ্ছে এই যে কোন একটা নন জিরো কনস্ট্যান্ট দিয়ে আমরা গুণ করি, ভাগ করতে পারি, তাতে আমাদের মানের কোনো পরিবর্তন হয় না। এটা গেল। আর এই যে এই জিনিসটা থেকে যেটা বললাম সেটা হচ্ছে এর অনুপাত লিখতে গেলে অলওয়েজ সবসময় মাথায় রাখবে যে 2, 3, 4 যতগুলো রাশি থাকুক না কেন সবগুলোকে সমজাতীয় হতে হবে, একই এককে নিয়ে আসতে হবে, আদারওয়াইজ কিন্তু আমরা রেশিওতে লিখতে পারবো না। ওকে, এবারে এই যে 1:a:b যেটা লিখলাম, এর দিয়ে কিছু জিনিস আছে যেগুলো রেশিওতে মনে রাখতে হবে, সেগুলো একটু বলে দিই, তারপরে আমরা অঙ্কে যাব। ঠিক আছে, কি লিখেছিলাম? a:b, তাই তো? খুব সিম্পল, এখানে খুব গ্রুপ সি বা গ্রুপ ডি যেটা আমরা বলছি, বা পুলিশও বলতে পারো, সেম একই জিনিস প্রসেস রাখতে পারো, একটু ওটা একটু আপডেট থাকে, এগুলো একটু লোয়েস্ট। জানি না এবারে কিরকম কি করবে, কোশ্চেন প্যাটার্ন এখনো দেয়নি বা আমাদের সিলেবাসও দেয়নি, এটা আগের সিলেবাস অনুযায়ী আমি করছি। ঠিক আছে, এবারে কি করবে একটু বোঝা মুশকিল, তো দেখা যাক যতক্ষণ হচ্ছে আমরা ওই আগের সিলেবাসটা ধরে কিন্তু এগোই। ঠিক আছে, তাহলে এই যে a:b এর দুটো জিনিস আছে, এ একটা রেশিও, তো এক নাম্বার ধরো a=b, এই রেশিওর দুটো পদই সমান হতেই পারে। অ্যাজ ফর এক্সাম্পল ধরো 1:1, 5:5, 7:7, দুটো পদ সমান আমাদের হতেই পারে। তখন এটাকে বলা হয় কি? তখন এটাকে বলা হয় সমানুপাত। কি বলা হয়? সা দন্ত আকার মজপলা আকার দন্তনসু পয়াকার তো সমানুপাত মানে হচ্ছে সমান অনুপাত, মানে অনুপাতের যে দুটো পদ আছে বা 2, 3 যতই পদ থাকুক না কেন, রাশি থাকুক না কেন, সেগুলো অলওয়েজ কি ইকুয়াল। ওকে, আর যদি ইকুয়াল না হয় তখন তো ইকুয়াল না হলে এটাই তো আছে a:b লেখাই যায়। ইকুয়াল যদি না হয় তখন ওইটাকে বলা হয় কি বলা হয়? বৈষম্যানুপাত। ঠিক আছে, বৈষম্যানুপাত। কখন? 2 নম্বর কি বললাম না, a:b হোয়ার a নট ইকুয়াল টু b, যদি ইকুয়াল টু না হয় তখন তার নাম হচ্ছে বৈষম্যানুপাত। ওকে, নাও 3 নম্বর a:b, এই রেশিওটার যদি মনে করে a > b, মানে অ্যাজ ফর এক্সাম্পল দিয়ে দাও, ধরো 3:2, পূর্ব পদটা, প্রথমে যে পদটা উত্তর পদের থেকে বেশি, বললাম পূর্ব পদটা উত্তর পদের থেকে বড়, যদি বড় হয় তখন তার নাম হচ্ছে কি? তখন তার নাম হচ্ছে গুরু অনুপাত। কি? গুরু অনুপাত। ওকে, আর যদি 4 নম্বর যদি ছোট হয়, ধরো a<b, অ্যাজ ফর এক্সাম্পল ধরো 5:7, প্রথমটা ছোট পরেরটা বড়, এটাকে বলা হয় লঘু অনুপাত। কি বলা হয়? লঘু অনুপাত। যদি প্রথমেটা পূর্বপদ যদি বড় হয়, কোনো একটা অনুপাতের পূর্বপদ যদি বড় হয় সেটাকে বলা হয় গুরু অনুপাত, আর যদি পূর্বপদ ছোট হয় তখন সেটাকে বলা হয় লঘু অনুপাত। ওকে, নেক্সট পাঁচ নাম্বার, ধরো a অনুপাত b, এর উল্টো অনুপাত হতে পারে তো, b অনুপাতে উল্টে দিলাম, পূর্ব পদরা উত্তর পদে চলে গেল, উত্তর পদরা পূর্ব পদে চলে আসলো, এর নাম হচ্ছে বিপরীত অনুপাত বা ব্যস্ত অনুপাত। কি বললাম? বিপরীত অনুপাত বা ব্যস্ত অনুপাত, লিখে নেবে। ঠিক আছে, আমি আর লিখছি না। 6 নাম্বার, ধরো a অনুপাত b আর একটা হচ্ছে c অনুপাত d, এই দুটো যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত কি হতে পারে? মিশ্র অনুপাত তখনই হয়
প্রথমগুলো যতগুলো অনুপাত থাকবে আমি এখানে দুটো দিয়ে লিখছি, এটা একটা রেশিও, এটা একটা রেশিও, দুটো দিয়ে বোঝাচ্ছি। একটা, দুটো, তিনটে, চারটে যতগুলোই থাকবে অ্যাটলিস্ট দুটো থাকতে হবে। মিশ্র বা যৌগিক অনুপাত করতে গেলে দুটো অনুপাত অ্যাটলিস্ট থাকতে হবে। যতগুলোই অনুপাত থাকুক না কেন, পূর্ব পদগুলোর গুণফল অনুপাত উত্তর পদগুলোর গুণফল। তাহলে পূর্ব পদগুলো কি আছে এখানে, এ আর সি, সেটা লিখে দিলাম পূর্ব পদে, অনুপাত বি আর ডি, এইটাকে বলা হচ্ছে কি, এটাকে বলা হচ্ছে যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত। কি বললাম, যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত। ওকে, নেক্সট 7 নাম্বার। সাত নাম্বার যেটা আছে এটাকে একটু ছবি দিয়ে ড্র করে দিচ্ছি, দিলে ভালো হবে দেখতে, ঠিক আছে। ওই ডুপ্লিকেট, সাব ডুপ্লিকেট আর ট্রিপ্লিকেট, সাব ট্রিপ্লিকেট। ধরো এই একটা হচ্ছে আমাদের A:B মেন রেশিও আছে, এর ডুপ্লিকেট রেশিও কি হচ্ছে জানো, A²:B², এটাকে বলা হয় DR। DR মিন্স ডুপ্লিকেট রেশিও। তাহলে সাব ডুপ্লিকেট কি হবে, √A:√B, এটা হচ্ছে SDR, সাব ডুপ্লিকেট রেশিও। কোন একটা রেশিও বা অনুপাত A:B যদি এটা মেন, এটা হচ্ছে অরিজিনাল রেশিও, ঠিক আছে, এটার নাম দিয়ে দাও অরিজিনাল রেশিও, OR, অরিজিনাল রেশিও। তাহলে কোন একটা রেশিও A:B, তার ডুপ্লিকেট রেশিও হচ্ছে A²:B² এবং তার সাব ডুপ্লিকেট SDR, সাব ডুপ্লিকেট রেশিও হচ্ছে √A:√B, এটা হচ্ছে সাব ডুপ্লিকেট রেশিও। ওকে, এবারে ডুপ্লিকেট রেশিও কি হচ্ছে, জাস্ট এ মিনিট। ট্রিপ্লিকেট, ট্রিপ্লিকেট রেশিও হচ্ছে কিউব হয়ে যাবে, তখন ডুপ্লিকেটের 2 হয়, ট্রিপ্লিকেটের 3 হয়, ট্রিপ্লিকেট। হ্যাঁ, TRIPLICATE। আর এটা হচ্ছে সাব ট্রিপ্লিকেট, এটা এরকম রুট দিয়ে লেখা যায় না, A⁻⁴ অনুপাত B⁻⁴, এটা হচ্ছে সাব ট্রিপ্লিকেট রেশিও। এটা পাওয়ারে 1/3 লেখা যায় বা এভাবেও লেখা যায়, অনেক বইতে এভাবে লেখা যায়, পকেট√A পকেট√B। এটা মানে যা A⁻⁴ মানেও একই। ওকে, তাহলে A:B একটা অরিজিনাল রেশিও, যার ডুপ্লিকেট রেশিও হচ্ছে A²:B² এবং যার সাব ডুপ্লিকেট রেশিও হচ্ছে √A:√B। ট্রিপ্লিকেট রেশিও হচ্ছে A⁻⁵B³ আর সাব ট্রিপ্লিকেট রেশিও হচ্ছে কিউব√A, মানে A⁻⁴ অনুপাত B⁻⁴, এটাও করা যাবে, বা পকেট√A অনুপাত পকেট√B, এভাবেও করা যায়। ওকে, তাহলে এই গেল মোটামুটি আমাদের ডুপ্লিকেট আর সাব ডুপ্লিকেটের ব্যাপারটা। স্পেলিংগুলো একটু বলে দেই। ডুপ্লিকেট হচ্ছে DUP লিকেট LICATE, ডুপ্লিকেট। আর ডুপ্লিকেট হচ্ছে TRIPLICATE, ট্রিপ্লিকেট আর ডুপ্লিকেট। ওকে, এগুলো দিয়ে কি টাইপের অঙ্ক হতে পারে, এগুলো দিয়ে ধর একটা এক্সাম্পল দিচ্ছি, 16:25। কি বললাম, 16:25। এই রেশিওটার এই একটা অনুপাত দেওয়া আছে,
এর সাব ডুপ্লিকেট এসডিআর কত হবে? তাহলে আমরা এসডিআর মানে কি জানি, যা দেওয়া থাকবে তার রুট ওভার। তাহলে 16 এর রুট ওভার কি হবে 4, 25 এর রুট ওভার কি হবে 5। তাহলে এর সাব ডুপ্লিকেট রেশিও কি হবে 4:5। ক্লিয়ার, বোঝা গেল? তাহলে একটা রেশিও দেওয়া আছে, তার সাব ডুপ্লিকেট রেশিও বা সাব ট্রিপ্লিকেট রেশিও বা ট্রিপ্লিকেট রেশিও বা ডুপ্লিকেট রেশিও সবকিছু কিন্তু আমরা যদি এই ছকটা একটু মনে রাখতে পারো তাহলে কিন্তু এখান থেকে বের করতে পারি। ঠিক আছে, তো চলো এবারে একটু এক্সারসাইজ করা যাক। একটু এক্সারসাইজ করে নিই, দেখো অঙ্কগুলোকে কিভাবে সলভ করছি। ঠিক আছে, তোমরা কিভাবে করছো আর আমি কিভাবে করছি একটু দেখে নাও। তারপরে কিন্তু আমরা আবার যেখানে যদি কোনো টপিক যদি জানা থাকে তখন আমি কিন্তু ক্লাস চলাকালীন আবার বলে দেবো। ঠিক আছে, তাহলে এতক্ষণ পর্যন্ত মোটামুটি যেটা বললাম যে রেশিওগুলো, একটা রেশিও কি হতে পারে না, দুটো একই জাতীয় হতে পারে, সেম মানে একই ইউনিটের হতে হবে। ওকে, রেশিওতে কনভার্ট করতে গেলে এককে সেভ করা উচিত। আর 2 নম্বর হচ্ছে রেশিওর কোনটা কি পদ, কোনটা পূর্ব পদ, কোনটা উত্তর পদ, দুটো সমান হলে কি হবে, অসমান হলে কি হবে। তারপর হচ্ছে আমাদের আর কি ছিল, গুরু অনুপাত, লঘু অনুপাত, ঠিক আছে, ব্যস্ত অনুপাত আর মিশ্র অনুপাত, এগুলো বলে দিলাম এবং এই ছকটাও বলে দিয়েছি। ঠিক আছে, এবার এখান থেকে কিছু কোশ্চেন করা যাক চলো। আর নতুন যদি কোনো কিছু আসে তখন পড়াতে তখন আমি কিন্তু ওটা আবার ডিটেলসে বলে দেবো। ওকে, বেশি জটিল বা বেশি এই টাইপের বড় কোনো অঙ্ক এখানে করার কোনো দরকার নেই। যতটা সোজা বা যতটা করানো হয় আমি কিন্তু সেই জায়গাটাই করাবো। ঠিক আছে, এবার হ্যাঁ, এখন যদি কারোর মনে হয় যে আমি এর থেকে বা অন্য কোনো অঙ্ক যদি আমাকে কেউ পাঠায়, যদি মনে হয় যে আমার এটা একটু বলার দরকার বা বোঝার দরকার, স্যার বলে দিন, তখন আমি কিন্তু অবশ্যই বলে দেবো। তো ফার্স্ট কোশ্চেন কি ছিল দেখো, একটু শুরু করি। প্রথম কি ছিল, A4, 5, 12 এবং 12 এর চতুর্থ সমানুপাতিক। এই জিনিসটা একটু বলে দেই। ফার্স্ট সমানুপাতিক, দ্বিতীয় সমানুপাতিক, তৃতীয় সমানুপাতিক, চতুর্থ সমানুপাতিক। অ্যাকচুয়ালি সমানুপাত জিনিসটা কি বলতো, অ্যাকচুয়ালি ওটা তো আমি এখনো বলিনি। দেখো, দুটো ইউনিট যদি একই সেম ইউনিটের হতে হয় তখন যদি আমরা ওটাকে ইকুয়াল করি বা একটা আরেকটার কত গুণ বোঝাতে গেলে আমরা কি করি, রেশিও ফর্ম, অনুপাত ফর্মে কিন্তু লিখি, সেটা এক্ষুনি বললাম। এখন দুটো রেশিও যদি ইকুয়াল হয়ে যায় তখন সেটা হয়ে যাবে কি সমানুপাত। ধরো A:B সমানুপাত C:D, এই রেশিওটা আর এই রেশিওটা, দুটো রেশিও যদি সমান হয়, একই ইকুয়াল হয়ে যায়, তখন সেটাকে আমরা বলি কি সমানুপাত। এইটা হচ্ছে সমানুপাত, একটা মানে হচ্ছে অনুপাত, আর যখন এইভাবে দুটো দেওয়া থাকবে তখন সেটা হচ্ছে সমানুপাত। সমানুপাত এভাবে দুটো অনুপাত দিয়ে লেখা যায়, আদারওয়াইজ অনেক সময় সমান দিয়েও লেখা হয়। এটাকে এভাবেও লেখা যায়, A অনুপাত B সমান C অনুপাত D, তার মানে এটা হচ্ছে সমানুপাত। এই একটা জিনিস সমানুপাত তখনই ফর্ম করবে, দুটো অনুপাত তখনই সমানুপাত ফর্ম করবে বা সমানুপাত হবে যদি ইফ ফার্স্ট পদ ইনটু লাস্ট পদ, মানে AD ইকুয়াল টু মাঝের দুটোর গুণফলের জন্য সমান হয়। কি বললাম, ধারের দুটো পদ A একদম ওখানে D, এই দুটোর গুণফল যদি মাঝের দুটোর গুণফলের সাথে ইকুয়াল হয় তবেই আমরা বলতে পারবো ABCD পরপর যে 4টে রাশি আছে ওরা কিন্তু সমানুপাত ফর্ম করবে, আদারওয়াইজ কিন্তু হবে না। এটা হলে এটা হবে, আবার এটা হলে কিন্তু ঘুরে এটা হবে, এটা বলা যায়। ওকে, তাহলে এইটাকে বলা হয় প্রথম পদ, এটাকে বলা হয় দ্বিতীয় পদ, এটাকে বলা হয় তৃতীয় পদ, এটাকে বলা হয় চতুর্থ পদ। ক্লিয়ার? এ প্রথমে যেটা আছে এ, সেটাকে বলা হয় প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ। এখন আমাকে এই সমানুপাতের চতুর্থ পদটা বের করতে হবে। তাহলে অলরেডি বলে দিয়েছে কিন্তু নাম্বার আমার সমানুপাতে আছে, অলরেডি বলে দিয়েছে নাম্বার কি আছে, সমানুপাতে আছে। জাস্ট তোমাদের আগে এই অঙ্কটা করে দিই। এটা সমানুপাতে আছে মানে কি, 4:5 সমানুপাত 4:5 সমানুপাত 12:, ধরো কিছু নাই মানে x, চতুর্থ পদটা বের করতে হবে, এটা মানে x। তাহলে আমি চতুর্থ পদটা ধরেই নিলাম যে x, এটা আমাকে বের করতে হবে। তাহলে এই 4টে রাশি সমানুপাতে আছে, তার মানে কি 4:5 সমানুপাত 12:x। এখান থেকে সমানুপাতে থাকার কন্ডিশন কি বললাম এখনই, লাস্টের দুটার গুণফল 4x, মাঝের দুটার গুণফলের সমান 5 × 12 সমান, তাহলে x এর ভ্যালু কি করবো, 4 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 5:12/4 মানে হচ্ছে 15। তাহলে আমার চতুর্থ সমানুপাতিক পদটা কি হবে, 15। ক্লিয়ার? এই গেল বেসিক কনসেপ্ট, এইভাবে আমরা কিন্তু বের করব। ওকে,
একটা জিনিস মাথায় রাখবে, এখানে কিন্তু আমি গুণ করিনি, রেখে দিয়েছি। সবসময় মাথায় রাখবে, দেখো গুণ যখন খুশি করা যায়। আমি চাইলে এখানে গুণ করে আবার ভাগ করতে পারতাম, করবো না। আমার জিনিসটা হচ্ছে ক্যালকুলেশন আমাকে ইজি করতে হবে, তার জন্য আমি প্রথমে গুণ করব, সংখ্যাটাকে বাড়িয়ে দিব, আবার পরে ভাগ করব, এটা বোকামি করা, ঠিক আছে, ওটা আমি করবো না। হ্যাঁ, যেখানে করার দরকার সেখানে আমাকে অবশ্যই করতে হবে, কিন্তু সবসময় চেষ্টা করবো একদম শেষে করার। তাতে কি হয় দেখবে, অবভিয়াসলি কিছু কিছু জিনিস এমন ক্যালকুলেশন দাঁড়াবে, এমন জায়গায় এসে দাঁড়াবে যে সেগুলো কাটাকাটি হয়ে যাবে, আমাকে তাহলে আর সংখ্যাটাকে গুণ করে আবার ঘুরে ভাগ করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। এখানে দেখো 4 3 12 5 3 15 কেটে দিলাম, হয়ে গেল। ওকে, তো এবারে একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা তো গেল জাস্ট নর্মালি করলাম। তোমাদের সবসময় মনে রাখতে হবে, যখনই 3টে সংখ্যা দেওয়া থাকবে, ধরো এ বি সি দেওয়া আছে, 3টে সংখ্যা দেওয়া আছে, আমাকে বের করতে হবে কি চতুর্থ সমানুপাতিক, ফোর্থ প্রপোর্শন। চতুর্থ সমানুপাতিক বের করার ফর্মুলা কি হয়, বের করার ফর্মুলা হচ্ছে লাস্টের দুটোর গুণফল বাই এ। কি বললাম, চতুর্থ সমানুপাতিক বের করার ফর্মুলা হচ্ছে যে 3টে সংখ্যা দেওয়া থাকবে তার লাস্টের দুটোর গুণফল বাই প্রথম সংখ্যা দিয়ে ভাগ করবো। দেখো 5 12, লাস্টের দুটোর গুণফল বাই প্রথম সংখ্যা দিয়ে ভাগ করলাম, জাস্ট এইটুকুই, বাকি এটা কোনো করার দরকার নেই, এইটুকু তোমাকে শুধু মনে রাখতে হবে। এটা হচ্ছে চতুর্থ সমানুপাতিক বের করার নিয়ম। ওকে, আর তৃতীয় সমানুপাতিক থার্ড প্রপোর্শন বের করার নিয়ম কি, থার্ড প্রপোর্শন বের করতে গেলে ধরো মনে করো তখন দুটো সংখ্যা দেওয়া থাকবে, সরি আগে একটু লিখে দিই, এটা গেল একটা, ধরো দুটো সংখ্যা দেওয়া আছে a:b, সেখানে আমাকে থার্ড প্রপোর্শন বের করতে হবে, তৃতীয় সমানুপাতিক। তৃতীয় সমানুপাতিক বের করার নিয়ম হচ্ছে লাস্টের যে সংখ্যাটা আছে তাকে দুবার গুণ করতে হবে, b × b বাই a, দ্যাট মিনস b² বাই a। এটা হচ্ছে থার্ড প্রপোর্শন, তৃতীয় সমানুপাতিক বের করার নিয়ম। ওকে, আর একটা হয় ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মধ্য সমানুপাতিক। ধরো এখানেও দুটো টার্ম দেওয়া থাকবে, সেখানে বলা থাকবে মধ্য সমানুপাতিক, ভাষাটা থাকবে মধ্য সমানুপাতিক। মধ্য সমানুপাত বের করার নিয়ম কি, ওটা বের করার নিয়ম হচ্ছে √2 দুটোর গুণফল, √2 দুটোর গুণফল। এই তিনটে ইম্পর্টেন্ট, এই তিনটেই আমাদেরকে পরীক্ষায় বেশি আসে, চতুর্থ সমানুপাতিক, তৃতীয় সমানুপাতিক, মধ্য সমানুপাতিক। বোঝা গেল? এইগুলো হচ্ছে ফর্মুলা, জাস্ট একটু মাথায় রাখবে। তারপরে দেখো নেক্সট যে অঙ্কটা দেওয়া আছে 2 এর দাগের, ওটা কি বলেছে দেখো, 8 12 দেওয়া আছে, তৃতীয় সমানুপাতিক বের করতে বলেছে। তাহলে কি বললাম, তৃতীয় সমানুপাতিক মানে লাস্টের সংখ্যাটা দুবার গুণ বাই 8, 4 2 8, 4 3 12, 2 6 12, অ্যান্সার হচ্ছে 18। ওকে, নাও 3 নাম্বার কি বলেছে, 3 নাম্বার বলেছে 2a:3b:4c, এটা দেওয়া আছে, দিয়ে বলেছে a:b:c কত হবে, a:b:c কত হবে, তাই তো, a:b:c কত হবে। দেখো যদি এইভাবে ইকুয়াল টু দেওয়া থাকে তাহলে আমাদের একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে কি, আমি শর্টে কিভাবে করতে হয় বলে দিই, আগে নর্মাল জেনারেল প্রসেসটা বলে দিচ্ছি, তারপর শর্টটা বলে দিব। a = 3b = 4c, এটাকে আমরা লিখতে পারি a/1/2 সমান b/1/3 সমান c/1/4, এটা লেখা যায় তো, জাস্ট গুণ আছে তাকে আমি বাই আকারে লিখি, বাই আকারে লিখতে গেলে আমাকে 1 বাই করে লিখতে হবে, ঠিক আছে। তো একটা জিনিস মাথায় রাখবে, এরকম a/b/c যদি থাকে এবং কোশ্চেন যদি a:b:c বের করতে বলে, তাহলে নিচের যে সংখ্যাগুলো আছে সেগুলোই হবে অ্যান্সার, তাহলে 1/2 অনুপাত 1/3 অনুপাত 1/4। এবারে আমরা জানি কি 2 3 4 এর লসাগু কত, 12, তাহলে 12 দিয়ে গুণ করে দিলে হবে কত, 6 8 3, এই 12 দিয়ে গুণ করলে সরি 8 হবে না, 4 হবে, 6 4 3। ব্যাস, যেহেতু অনুপাত বা রেশিও ভগ্নাংশে রাখতে নেই, তাই সবসময় কি করতে হয়, একে সিম্পলেস্ট ফর্মে লিখতে হয়। সিম্পলেস্ট ফর্মে লেখার জন্য আমাকে কি করতে হবে, হরের যে সংখ্যাগুলো আছে 2 3 4, তাদের লসাগু কত হয় 12, লসাগু দিয়ে গুণ করে দিলাম, তাহলে 12 দিয়ে গুণ করলে 1/2 × 12 মানে কত 6, 1/3 × 12 মানে 4, 1/4 × 12 মানে 3। ক্লিয়ার? ব্যাস, এই জিনিসটা এখানে হবে, তাহলে অ্যান্সার কি হলো 6:4:3। এই গেল নর্মাল জেনারেল প্রসেস, এইভাবে করতে হয়। এবার শর্টকাট প্রসেস কি, শর্টকাট প্রসেস হচ্ছে এরকম সংখ্যা যখনই থাকবে তোমার শুধু রাপে কাজ করা, যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে যখন
এর বের করবে, তাহলে এ কে বন্ধ করে দাও, বাকি পড়ে আছে কি বি এর সহগ 3, সি এর সহগ কত আছে 4, তাহলে 3 4 কত হয় গুণ করে দাও 12। আবার যখন বি এর লিখবো বি বন্ধ করে দাও, তাহলে সি আর এ, সি এর সহগ কি আছে 4, এর সহগ কত 2, তাহলে 4 2 কত হয় 8। আর যখন সি এর লিখবো তখন 2 আর 3 গুণ করবো 6, তাহলে এই গেল আমাদের 12 8 6। একে লোয়েস্ট ফর্মে কাটাকাটি করতে হবে। একটু আগেই বলেছিলাম যে রেশিও সবসময় লোয়েস্ট ফর্মে লিখতে হয়, এটা অ্যান্সার নয়, অ্যান্সার হবে 2 দিয়ে ভাগ করো 6 4 3। দেখো অ্যান্সার দুটো মিলে গেছে। এই হচ্ছে শর্টকাট আর এই হচ্ছে জেনারেল প্রসেস। ক্লিয়ার? চলো নেক্সট। কালি ভরা হয়নি, চারের দাগ। কি বলেছে? H2B দেওয়া আছে 3:4, H2B দেওয়া আছে 3:4, তাড়াতাড়ি করতে হবে, ঠিক আছে। X2 দেওয়া আছে Y 5:7, দিয়ে একটা এক্সপ্রেশন দেওয়া আছে কি 3ax minus by রেশিও 4by সরি মাইনাস 7ax। এই টাইপের এক্সপ্রেশনের ভ্যালু বের করতে গেলে কি করবে? ডাইরেক্ট এর ভ্যালু 3, বি এর ভ্যালু 4, এক্স এর ভ্যালু 5, ওয়াই এর ভ্যালু 7, ডাইরেক্ট ভ্যালু বসিয়ে দাও। তাহলে 3 ইন্টু এক্স এর ভ্যালু 5 মাইনাস বি ওয়াই, বি এর ভ্যালু 4, ওয়াই এর ভ্যালু 7, রেশিও 4 7, ওয়াই এর ভ্যালু কত 7 বসিয়ে দিলাম, সরি বি এর ভ্যালুটা আগে বসাতে হবে। 4:4:7 মাইনাস 7 এর ভ্যালু হচ্ছে 3 আর এক্স এর ভ্যালু হচ্ছে 5। জাস্ট যে যে ভ্যালুগুলো আছে ডাইরেক্ট ভ্যালু বসিয়ে দিচ্ছি, এবারে গুণ করো। 3 3 9 5 45 মাইনাস 7 4 28, রেশিও 7 4 28, 28 2 28 ইন্টু 4, 28 2 56, 56 2 হচ্ছে 112, মাইনাস 5 3 15, 15 সাথে হচ্ছে 105, তাহলে এটা মাইনাস করলে হবে কত 7 17, আর এটা মাইনাস করলে হবে 7, তাহলে দ্যাটস ইওর অ্যান্সার 17:7। বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি প্রসেস। ওকে, জাস্ট এ মিনিট, একটু কালিটা ভরে নিই, কোনটা পেনের কালিগুলো শুকিয়ে গেছে। Okay, next. Question number 5. Question number 5. কি আছে? 3x plus 4y এটা মুছে দিচ্ছে। 3x plus 4y এইটা রেশিও 7x minus 4y equal to 7:4। কিছু করার নেই, একে কোনা কোনে গুণ করবে, ঠিক আছে। 3x plus 4y বাই আকারে লেখা যায় 7x minus 4y, এইটা অনুপাত এইটা, তাকে আমরা বাই আকারে লিখতে পারি, উপরে বাই নিচে সমান, এটাকেও করে দিলাম 7/4 দিয়ে এবারে কোনা কোনে গুণ করো। তাহলে 4 আগে 7টা দিয়ে গুণ করি, 7 into 7x minus 4y সমান 4 into 3x plus 4y। জাস্ট কোনা কোনে গুণ করবে, x গুলোকে এদিকে নিবে, তাহলে কি হবে 7 7 49x minus 4 3 12x, এদিকে হচ্ছে 28y, আর এদিকে এটা মাইনাস আছে, এদিকে গেলে প্লাস হয়ে যাবে 7 4 28y, সরি এখানে 4 4 16y হবে এটা। ওকে, তার মানে কি হচ্ছে 49 minus 12, তাই তো? তার মানে হচ্ছে এটা 37, হ্যাঁ 37x equal to 44y, 44y।
তার মানে আমরা ডাইরেক্ট বলতে পারি x ইস টু ওয়াই। দেখো 37x ইকুয়াল টু 44y, তাকে আমি লিখছি x ইস টু ওয়াই, তাহলে y তে শেষ হয়েছে আগে y এর সহগ যেটা আছে সেটা আগে হবে 44 ইস টু 37, দ্যাটস ইওর অ্যান্সার। ওকে, এভাবে লিখতে গেলে আগে y এর সহগটা দেন x এর সহগ। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 6। যেগুলো বলবো সেগুলোকে শুধু একটু মাথায় রাখবে, আর কিছু না, দেখবে হয়ে যাবে। পেনটা কিছুদিন ইউজ করা হয়নি বলে কালিগুলো বসে গেছে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 6। কি দেওয়া আছে? একটা স্টার দেওয়া আছে, কমা 30, কমা 45। বলেছে ক্রমিক সমানুপাতিক হলে স্টারের মান কত? ক্রমিক সমানুপাতিক মানে পরপর। ওই তৃতীয় সমানুপাতিক জিনিসটা ইউজ করতে পারো। দুটো টার্ম দেওয়া আছে, 3 নম্বর টার্মটা বের করতে হবে। তাহলে কি করি আমরা? দুটো টার্ম দেওয়া থাকলে 3 নম্বর টার্মটা বের করতে গেলে কি করি? সেকেন্ডটাকে দুবার গুণ করি, ফার্স্টের টার্ম দিয়ে ডিভাইড করে দেই। তাহলে 15 2 30, 15 3 45, 2 একটু ভুল হচ্ছে মনে হচ্ছে কোথাও। সেকেন্ডের টার্মটা এখানে, সেকেন্ড টার্ম বলতে এইটা হবে, এদিক থেকে করছি তৃতীয় সমানুপাতিক, ফার্স্ট সেকেন্ড থার্ড। যদি আমি স্টারটা এখানে থাকতো তাহলে ফার্স্ট সেকেন্ড থার্ড, এইটাকে থার্ড তখন সেকেন্ড ধরতাম। যখন স্টারটা ফার্স্টে দেওয়া আছে তার মানে আমাকে এইটাকে তখন, এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, তাহলে সেকেন্ড নাম্বার তখন হচ্ছে এইটা 30 ইন্টু 30 বাই 45। তাহলে 15 3 45, 15 2 30, 3 10 30, 10 2 20। অ্যান্সার কত হবে? 20। তাহলে স্টারের ভ্যালু কত হচ্ছে? 20। বোঝা গেল? আর না হলে এটাকে এভাবে ডিফাইন করবে, এভাবে ডিফাইন করবে। ক্রমিক সমানুপাতিক বলেছে কি মানে? ক্রমিক সমানুপাতিক মানে পরপর সমানুপাতে। স্টার অনুপাত 30 সমানুপাত 30 অনুপাত 45। দেখো মাঝখানে দুটোর গুণ করবে আর এই দুটোর গুণ করবে, তাহলে স্টারের ভ্যালু পেতে গেলে কি হবে? 45 দিয়ে ভাগ করতে হবে না? সবসময় মাথায় রাখবে তৃতীয় সমানুপাতি যখনই বলবে এরকম স্টারের দেওয়া থাকবে না, যদি মাঝখানে দেয় তাহলে তো মধ্য সমানুপাতি, সেটা বুঝতেই পারছো। প্রথমে আছে মানে ফার্স্ট সমানুপাতি, প্রথম সমানুপাতিটা বের করতে হবে। এই যে প্রথম সমানুপাতি বের করার নিয়ম আর তৃতীয় সমানুপাতি বের করার নিয়ম একই। যখন স্টার শেষে থাকবে তখন মিডিলে যে নাম্বারটা থাকবে, যদি স্টার আমার শেষে থাকে, স্টার যদি এখানে থাকে তখন মিডিলে এই নাম্বার হয়ে যাচ্ছে, তাহলে এই নাম্বারকে দুবার গুণ করবে, প্রথম নাম্বার দিয়ে ডিভাইড করবে। আর স্টার যদি প্রথমে থাকে তখন মিডিলে যে নাম্বারটা থাকবে তাকে দুবার গুণ করবে আর লাস্টের নাম্বারটা দিয়ে ডিভাইড করে দিবে। ওকে, চলো নেক্সট। সাথে তাকে বলেছে মিশ্র সমানুপাতিক বের করতে বলেছে, ঠিক আছে। কি দেওয়া আছে? 3:4 অনুপাত 4:5 অনুপাত 5:6। দেখো ভালো করে একটু দেখবে। অ্যাকচুয়ালি দেখো জিনিসগুলো খুবই সোজা, তার থেকেও আরো তোমাকে সোজা বানাতে হবে, মানে শর্টকাট অ্যাপ্লাই করতে হবে। মাথাকে সবসময় অ্যাক্টিভ রাখতে হবে যে কিভাবে একটা অঙ্ক থেকে আমি নিজেকে আরো ক্যালকুলেশন কমাতে পারি, নিজের জন্য ক্যালকুলেশন কমাতে হবে। তো এখানে দেখো মিশ্র অনুপাত বের করতে বলেছে। এই যে মিশ্র বা যৌগিক অনুপাত যেটাকে আমরা বলি, সেটা কি কাজ হয়? সবসময় যে পূর্বপদগুলোর গুণফল হয় বাই উত্তর পদগুলোর গুণফল। প্রথম যে একটা অনুপাতের প্রথম যে পদটা পূর্বপদ, তাহলে যতগুলো অনুপাত থাকবে তার পূর্বপদগুলোর গুণফল অনুপাত উত্তর পদগুলোর গুণফল। তো এখানে দেখো আমি একবার এখানে 4 দিচ্ছি, 5 নিচ্ছি, আর এখানেও গুণ করছি 4 আর 5। এখানে অনুপাতে কি হয়? কাটাকাটি হয়ে যায়। তো তাহলে আমি একটা জিনিসকে গুণ করে বড় সংখ্যা করব, তারপর আবার কাটাকাটি করবো, দরকার নেই। তার মানে আমার মেনলি হচ্ছে এই 4 আর এই 5 কেটে যাবে। তাহলে পড়ে থাকছে কি? পড়ে থাকছে 3:6, লোয়েস্ট ফর্ম হচ্ছে 1:2। দ্যাটস দ্য অ্যান্সার, যৌগিক অনুপাত। বোঝা গেল? এটাই হচ্ছে উত্তর। এমন সংখ্যাগুলো দেওয়া থাকবে না যেগুলোকে আমি সহজে ঠিকই ইউজ করতে পারবো, যে আমাকে ক্যালকুলেশন না করাই প্রথমেই কাটাকাটি করে বা প্রথমেই ছোট করা যাবে, সেই টাইপের নাম্বারগুলো দেওয়া থাকবে। তোমাকে শুধু ওই জিনিসটা ধরতে হবে, তবেই গিয়ে দেখবে পরীক্ষা হলে সময় বাঁচবে। আদারওয়াইজ করতে পারবে না কি? করতে পারবে, কিন্তু ও যেখানে 2 মিনিটে করে দিবে সেখানে তোমার হয়তো 5 মিনিট সময় লাগবে। এই হচ্ছে ডিফারেন্স, আর কিছু না। ওকে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 8। এটা একটু জায়গা লাগবে,
তার জন্য আমাকে এটা মুছে দিয়ে আগে। আমি জানতাম না এই পেনগুলোকে এরকম রেখে দিলে শক্ত হয়ে যায় বলে, মুখটা প্রবলেম হচ্ছে একটু। ওকে 8, কোশ্চেন নাম্বার 8 যেটা বলেছে দেখো, x-2 অনুপাত x-3 এর দ্বিগুণানুপাত। দ্বিগুণানুপাত মানে হচ্ছে ডুপ্লিকেট, কি বলো? দ্বিগুণানুপাত হচ্ছে ডুপ্লিকেট, আর ট্রিপ্লিকেটের বাংলা হচ্ছে ত্রিগুণানুপাত, মানে 3 গুণ যে অনুপাতটা, এই জন্য তো a কিউব আসে। আর দ্বিগুণানুপাত মানে দ্বিগুণ, মানে a স্কয়ার হয়। বলছে এই যে একটা রেশিও দেওয়া আছে, এই রেশিওটার ডুপ্লিকেট রেশিও হচ্ছে কত? 2:3। ডুপ্লিকেট রেশিও হচ্ছে 2:3। তাহলে বলেছে যদি হয় তাহলে x এর ভ্যালু কত? এই একটা রেশিও এর ডুপ্লিকেট রেশিও বলেছে 2:3, তাহলে x এর ভ্যালু কত? তাহলে আমরা আগে কি করব? এই রেশিওটার ডুপ্লিকেট রেশিও কি হবে? x-2 তার হোল স্কয়ার বাই x-3 তার হোল স্কয়ার। এর ডুপ্লিকেট রেশিও হচ্ছে এটাই। আমি পাই আকারে লিখলাম, অনুপাত দিলাম না, পাই আকারে লিখলাম। এইটা বলে দিয়েছে কত? 2:3, তার মানে 2/3। এবার এটাকে কাটাকাটি করে x এর ভ্যালু বের করতে হবে। এর কোনো উপায় নেই, তোমাকে ডাইরেক্ট অপশন টেস্ট করে যদি করতে পারো তাহলে তো খুবই ভালো হয়, আদারওয়াইজ তোমাকে ক্যালকুলেশন করতে হবে। তো ক্যালকুলেশনই করা যাক। দেখো এগুলো এমনই নাম্বার থাকে না, দেখবে কেটে যাবে, কিছু তো একটা ব্যাপার আছে, নাহলে এত বড় সংখ্যা আসবে না। যাই হোক, উপরে হোল স্কয়ার সূত্র কি? a² - 4x + 4, আর নিচের হোল স্কয়ার সূত্র হচ্ছে x² - 6x + 9 = 2/3। না কোনাকুনি যদি গুণ করি কি ব্যাপারটা দাঁড়াচ্ছে দেখো তো, গুণ করে দাও। 3x² - 12x + 12 = 2x² - 12x + 18। ব্যাপারটা এবারে বোঝা গেছে। দেখো সমান চিহ্নের দুদিকে, বাম দিকে হচ্ছে -12x, ডান দিকেও -12x, একই সংখ্যা এবং একই চিহ্ন যদি থাকে, একই সাইন যদি থাকে, তখন আমরা তাকে ক্যান্সেল করতে পারি। একটা প্লাস একটা মাইনাস থাকলে কাটবে, কখন কাটবে? যদি হয় সমান চিহ্নের ডান দিকে আছে দুটোই, বা বাঁ দিকে যদি দুটো থাকে, একটা প্লাস একটা মাইনাস, তখন কাটবে। আর যদি দুটো আলাদা দিকে থাকে তাহলে অবশ্যই একই সাইন হতে হবে। দেখো মাইনাস সাইন দুটোই আছে এবং একই সংখ্যা আছে, কেটে দিলাম। এবারে x² এদিকে নিয়ে আসলে 3x² ছিল, -2x² করলে পড়ে থাকবে শুধু x², মাইনাস হয়ে যাবে একটা, আর এদিকে 18 আর 12টা ওদিকে গেলে মাইনাস হয়ে 6 হবে। তার মানে আমার x এর ভ্যালু কি হচ্ছে? +-√6 স্কয়ার। এমনি নরমাল নাম্বার থেকে যখন আমি স্কয়ার রুট করব অবশ্যই প্লাস মাইনাস হয়, ঠিক আছে? অপশন যেহেতু প্লাস মাইনাসে আছে তাই অ্যান্সার হবে +-√6। ওকে, চলো নেক্সট। কোশ্চেন নাম্বার 9। কি বলেছে? x/y সমান বলে দিয়েছে a+2 = a-2। আমাকে চেয়েছে x² - y² বাই, এই রেশিওটাকে আমি বাই আকারে লিখলাম, এইটা চেয়েছি। হোক, ঠিক আছে। ডাইরেক্ট x এর ভ্যালু a+2 আর y এর ভ্যালু a-2 বসিয়ে দাও, ওই ভ্যালুটা ডাইরেক্ট বসিয়ে দাও। তাহলে বসালে কি হবে? এটা হচ্ছে a+2 তার হোল স্কয়ার মাইনাস a-2 তার হোল স্কয়ার, আর নিচে হবে a+2 তার হোল স্কয়ার প্লাস a-2 তার হোল স্কয়ার। শুধুমাত্র x এর ভ্যালু আমি এইটা আর y এর ভ্যালু এটা বসিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে উপরের সূত্র কার? উপরের সূত্র হচ্ছে 4 × a × b, 4ab সূত্র। আর নিচে হচ্ছে কার সূত্র? না 2 × a² + b² মানে 4। দেখো উপর নিচ 2 তো কেটে যাবে, তার মানে আমার কি দাঁড়াচ্ছে? 4a বাই নিচে হবে a² + 4। তার মানে এটাকে বলতে পারি, এটাকে লেখা যেতে পারে সমান 4a অনুপাত a² + 4। দ্যাটস ইওর অ্যান্সার। যা শুধু ফর্মুলা ইউজ করেছে আর কিছু না, ঠিক আছে? বোঝা গেল? চলো নেক্সট, কোশ্চেন নাম্বার 10। তো এটাকে দেখি, কালি ভরি, এটা লিখতে প্রবলেম হচ্ছে একটু।
কোশ্চেন নাম্বার 10। ওকে, এটা ঠিক আছে, এটা একটু পেয়ে গেছে। না, কোশ্চেন নাম্বার 10 কি বলেছে? হ্যাঁ, a/b সমান 1/3 1/3। দেখো, যদি এরকম ভগ্নাংশ দেওয়া থাকে না, ডাইরেক্ট একে সংখ্যায় লিখে দিবে। এরকম যদি ভগ্নাংশ হয়, সংখ্যায় হবে, আগে 3টা হবে, পরে 2 হবে। 1/2 1/3 যদি 1/, থাকে তাহলে আগে 3 হবে, পরে 2 হবে। এগুলো প্রাইম নাম্বার দেওয়া আছে তাই লিখে দিলাম। না হলে বেসিক্যালি 2 আর 3 এর কি করবো, লসাগু করবো, লসাগু দিয়ে গুণ করবো। 2 আর 3 এর লসাগু 6 হয়, 6 দিয়ে গুণ করলে এটা 3 হবে, এটা 2 হবে। যেহেতু কোপ্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা যদি এই টাইপের কোনো একটা নাম্বার থাকে বা সহমৌলিক সংখ্যা থাকে, সেক্ষেত্রে আমরা এরকম এক্সচেঞ্জ করতে পারি। তাহলে a/b হলো, আর c দেওয়া আছে কত, 1/4 1/5, এটাকেও লিখতে পারি 5:4। কি চেয়েছে, a + c অনুপাত b + c। ডাইরেক্ট ভ্যালু বসাও। এর ভ্যালু কত হবে 3, সি এর ভ্যালু কত হচ্ছে, ওটা b/c ছিল রে। ও, এখন ভ্যালু বসানো যাবে না, আগে abc-টাকে ইকুয়াল করি, তবেই ভ্যালু বসাতে পারবো। কেন বসাতে পারবো না, দেখো এখানে b এর ভ্যালু 2, এখানে b এর ভ্যালু আছে 5, তাহলে আমাকে আগে ইকুয়াল করতে হবে। ইকুয়াল মানে 5 আর 2 এর লসাগু কি হয় 10, 10-এ নিয়ে যেতে হবে। তাহলে 10-এ নিয়ে যেতে গেলে একে 5 দিয়ে গুণ করতে হবে, 15:10, একে 2 দিয়ে গুণ করতে হবে, 10:8, 10:8। ওকে, তাহলে এখানে b এর ভ্যালু দেখো 10, এখানে b এর ভ্যালু 10, ইকুয়াল হয়ে গেছে। এবারে ভ্যালু বসাও। তাহলে a এর ভ্যালু কত, এখন a এর ভ্যালু 15, c এর ভ্যালু কত 8, b এর ভ্যালু কত 10, c এর ভ্যালু কত 8, তাহলে 23:18। দ্যাটস ইওর অ্যান্সার। ওকে, নাও কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11, কি বলেছে, p = q এর 50%, আবার q = r এর 50%, তাহলে p q r পরপর দেওয়া আছে। তাহলে আমি আর এত বেশি খাটবো না, অপশন টেস্ট করব। অপশন টেস্ট কি কি অপশনগুলো দেওয়া আছে একটু দেখো। 1:2:4, 2 নম্বর অপশন দেওয়া আছে 1:4:2, 3 নম্বর দেওয়া আছে 4:2:1, 4 নম্বর দেওয়া আছে 2:1:4। দেখো কি বলেছে, p q এর 50% মানে অর্ধেক। p মানে প্রথমেরটা, যেহেতু p q r প্রথমেরটা বলেছে, দ্বিতীয়টার অর্ধেক, অবভিয়াসলি হচ্ছে এখানে 1 আছে, এখানে 2 আছে, 2 এর অর্ধেক প্রথমেরটা, মিলে গেছে। আবার বলেছে q হচ্ছে r এর অর্ধেক, q মানে মিডলেরটা, শেষেরটার অর্ধেক। দেখো মিডলেরটা শেষেরটার অর্ধেক, 4 এর অর্ধেক 2, 2 এর অর্ধেক 1। প্রথমের অ্যান্সারটা, অপশনটাই অ্যান্সার হবে। ঠিক আছে, মিলে গেছে। এই টাইপের একটু মাঝে মাঝে একটা দুটো অঙ্ক সোজা পড়ে যায়, যেগুলো আমরা অপশন টেস্ট থেকে করতে পারি। ঠিক আছে, আর না হলে করতে হবে p = q এর 50%, তার মানে q × 1/2, তার মানে এখান থেকে বলতে পারি p/q সমান 1:2। আবার পরেরটা q/r সমান, এটাও 1:2 হবে। ওকে, এখানে q আছে, এখানে 2, এখানে q আছে 1, 2 করতে গেলে নিচেরটাকে 2 দিয়ে গুণ করতে হবে, তার মানে 2:4 সমান হয়ে গেছে। তাহলে p এর ভ্যালু 1, q এর ভ্যালু এখন 2 হয়ে গেছে, আর r এর ভ্যালু এখন 4 হয়ে গেছে। দ্যাটস ইওর অ্যান্সার, 1:2:4। যেটা আমরা অপশন টেস্ট থেকে করতে পারি, সেটা নরমালি এখান থেকেও করতে পারি। ওকে, নাও কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার 12 কি বলেছে, 6,400 টাকা 3 জনের মধ্যে ভাগ করছে, 3 জন শ্রমিকের মধ্যে 6,400 টাকা ভাগ করছে। কি অনুপাতে, না 3/5 অনুপাত 2:5/3, এই অনুপাতে ভাগ করছে। তাহলে আগে অনুপাতটাকে একটু দেখতে যেন ভদ্র হয় সেরকম একটু সাজিয়ে দিই। তার সাজাতে গেলে আমাকে কি করতে হবে, নিচে লসাগু দিয়ে গুণ করতে হবে। নিচে লসাগু কত হচ্ছে, 5 3 লসাগু হচ্ছে 15, তাহলে 15 দিয়ে গুণ করতে গেলে এটা হচ্ছে 9, এটা হচ্ছে 30, আর এটা হচ্ছে আই থিঙ্ক 25। ওকে, এই অনুপাতে ভাগ করা হলে দ্বিতীয় শ্রমিক কত পাবে, মানে দ্বিতীয় মানে মিডলে যে আছে, মাঝখানেটা এটা প্রথম শ্রমিক, এটা দ্বিতীয় শ্রমিক, এটা তৃতীয় শ্রমিক। ওকে, তাহলে এই টাকাটা আমরা 3 জনের মধ্যে ভাগ করছি,
যদি তিনজনের মধ্যে ভাগ করি তার মানে একটা জিনিস তো তোমার মাথায় অলরেডি চলে আসবে, তার ওই তিনজন যে টাকা যা টাকা পাবে ওই তিনজনের টাকাকে যদি আমি যোগ করে দিই তবেই কিন্তু আমার 6400 সাথে কি হবে, সমান হবে। তাহলে তিনজনকে যোগ করতে গেলে এখানে রেশিও যোগ করে দিই, রেশিও যোগ করে কত হয়, 64 ইউনিট হচ্ছে। দেখো এই রেশিও এমন একটা জিনিস না যে ফর্মে দেওয়া থাকবে যে যত টাকা পাবে তার কিন্তু এই সবসময় এই ক্যালকুলেশন মেনটেন করবে। এই এবিসি বা তিনজন শ্রমিক যাই বলি 6400 টাকা যে যত টাকাই পা সেটা 9 এর মাল্টিপুল হবে, মানে তাকে সবসময় এই রেশিওটা মেনটেন করতে হবে এই তিনজনকে। এমন নয় যে এই রেশিওতে পাবে বলেছে কেউ আবার বেশি নিয়ে নিল, সেরকম ব্যাপারটা নয়, সবসময় এই রেশিও মেনটেন করবে। তার মানে সে যত টাকাই পাক সেটাকে আমি 9 ইউনিট ধরছি, তাহলে এই তিনটে ইউনিটের যোগফল দেখো 64 ইউনিট, 64 হয়ে যাচ্ছে। এখন এই 64 ভ্যালু হচ্ছে 6400, তাহলে একের ভ্যালু কত 100। মিডলম্যান কত পেয়েছে চেয়েছে, দ্বিতীয় শ্রমিক কত পেয়েছে, দ্বিতীয় শ্রমিক এখানে পেয়েছে কত 30 ইউনিট পেয়েছে, তাহলে 30 ইউনিটের ভ্যালু কত 30, আর দুটো 100 দিয়ে গুণ করলে দুটো জিরো বসে যাবে, তার মানে 3000। তার মানে দ্বিতীয় শ্রমিক কত টাকা পেয়েছে, আমার 3000 টাকা পেয়েছে। এই রেশিওকে যোগ করা যত ইউনিট হবে ওই ইউনিটটাই হচ্ছে এখানে টোটাল টাকা, কারণ এই টাকাটা এই রেশিওর মধ্যে ভাগ করা হয়েছে, এটা হতেই হবে। ওকে, না কোশ্চেন নাম্বার 13, চলো। এই টাকাটা তিনজনের মধ্যে ভাগ করে দিয়েছে, তাই রেশিওটাকে আমি সিম্পলিস্ট ফর্মে একটু নিয়ে গেলাম, নিয়ে করে রেশিওকে যোগ করে দেখলাম আমার 64 ইউনিট আসছে। তার মানে 64 ইউনিটের ভ্যালুই হচ্ছে আমার 6400 টাকা, 1 ইউনিটের ভ্যালু 100 টাকা, 30 ইউনিটের ভ্যালু হচ্ছে 300 টাকা। ওকে, চলো নেক্সট। কি বলেছে, এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত, প্রেজেন্ট বয়সের অনুপাত হচ্ছে 3:1। 15 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 2:1। একটা রেশিও বর্তমান রেশিও দেওয়া আছে বয়সের অনুপাত, আবার বলেছে 15 বছর পর একটা বয়সের অনুপাত হবে। এই টাইপের যদি অনুপাত অঙ্ক থাকে না তখন প্রথমে রেশিওটাকে উপরে লিখবে, যেটা পরে হবে সেটাকে নিচে লিখবে। নিচে লিখে কি করবে, এরকম একটা ক্রস দাগ দিয়ে দেবে তাদের মাঝখানে, দিয়ে ডান দিকে ইকুয়াল দিবে। দেখো এই লাইন একের সাথে 2 এর কানেকশন আছে, লাইন আছে, জাস্ট গুণ করে দাও। 3 এর সাথে 1 এর কানেকশন আছে, জাস্ট গুণ করে দাও, দিয়ে এদের ডিফারেন্স বের করো। ডিফারেন্স মানেই হচ্ছে x ডিফারেন্স y, এটা কিন্তু ডিফারেন্স সিম্বল একটু বাকি, হ্যাঁ মাইনাস নয়। ডিফারেন্সের মানে এটাই x মাইনাস y হবে, ডিফারেন্স মানেও বিয়োগফল, মাইনাস মানেও বিয়োগ, কিন্তু মাইনাস মানে বিয়োগ হচ্ছে ধরো 5 মাইনাস 3 এটা মানে হচ্ছে 2, আর 3 মাইনাস 5 এটা মানে হচ্ছে -2, এইটা হচ্ছে বিয়োগ। বিয়োগ মানে হচ্ছে অলওয়েজ বড় সংখ্যাটা প্রথমে যেটা থাকবে, সরি বড় নয়, প্রথমে যে সংখ্যাটা থাকবে সেখান থেকে মাইনাস করব, এটাই হচ্ছে মাইনাস। 5 মাইনাস 3, 5 থেকে মাইনাস করে আমি 2 পেলাম, আবার 3 মাইনাস 5, 3 থেকে মাইনাস করলাম, 3 যেহেতু ছোট সংখ্যা 5 যেহেতু বড় সংখ্যা, তাই সেক্ষেত্রে মাইনাস আসছে। এটা মাইনাসের কাজই হচ্ছে প্রথমে যে সংখ্যা থাকবে সেখান থেকে দ্বিতীয় সংখ্যাটা মাইনাস করে দেবো। সে বড় কি ছোট ওটা কোনো দেখার দরকার, মাইনাসের ওটা প্রয়োজন পড়ে না, ঠিক আছে। কিন্তু ডিফারেন্সের ওটা প্রয়োজন পড়ে। ডিফারেন্স x ডিফারেন্স y সমান x মাইনাস y কখন হবে, যদি xটা y এর থেকে বড় হয়। আবার এটাও হয় y মাইনাস x ও হবে কখন না, যদি yটা x এর থেকে বড় হয়। এটা হচ্ছে ডিফারেন্সের মিনিং। মানে মধ্যে কথা একটা বলা যেতে পারে, ডিফারেন্স তখনই কাজে লাগবে 7 মাইনাস ডিফারেন্স 2 মানে 5, আর 2 ডিফারেন্স 7 এটা মানেও 5। অ্যান্সার অলওয়েজ পজিটিভ আসবে। ওকে, ডিফারেন্সে আর মাইনাসে অ্যান্সার পজিটিভ আসতে পারে, নেগেটিভ আসতে পারে। এটা মানেই হচ্ছে 2 আর 7 যেটা বড় থেকে ছোট সবসময় মাইনাস হবে, এইটুকু শুধু মাথায় রাখবে। ডিফারেন্সের মানেই হচ্ছে যে দুটো সংখ্যার মধ্যে ডিফারেন্স আমরা বলবো, সেই দুটো সংখ্যার মধ্যে যে সংখ্যাটা বড় থেকে ছোট সংখ্যা সবসময় মাইনাস হবে। কে আগে আছে কে পরে আছে ওটা কিছু আমরা দেখবো না। তাহলে 2 আর 3 এর মধ্যে ডিফারেন্স কি হবে, 3 বড়, 3 মাইনাস 2 করলে কি হয়, 1 হয়। আর সবসময় নিচের যে রেশিওটা দেওয়া থাকবে তার ডিফারেন্স বের করবে। 2 আর 1 এর ডিফারেন্স কত হবে, 1। তাহলে কি করলাম, দুজন বালক বা যাই হোক দুজনের মধ্যে একটা বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে। 15 বছর পর তাদের বয়স কত হবে তার একটা রেশিও দেওয়া আছে। তাহলে দুটো রেশিওকে এরকম উপর ওয়াইজ লিখবো, একটা প্রথমে পরে যেটা দেওয়া আছে ওটা নিচে লিখে ক্রস প্রোডাক্ট বের করবো, দিয়ে তাদের ডিফারেন্স বের করবো, আর নিচে যে রেশিওটা থাকবে তার ডিফারেন্স বের করবো, দিয়ে উপরের ডিফারেন্স বাই নিচের ডিফারেন্স বের করবো। কত হচ্ছে 1/1 মানে 1। এই 1 ইউনিটের ভ্যালুই দেওয়া আছে 15। এই যে 15 বছর পর বলেছে না, ওটাই হচ্ছে 1 ভ্যালু, ওটাই হচ্ছে 1 ভ্যালু। ক্লিয়ার, এতক্ষণ বোঝা গেল, ওটাই হচ্ছে 1 ভ্যালু। তাহলে এবারে কি হচ্ছে,
কি চেয়েছে তাদের বর্তমান বয়স, বর্তমান বয়স মানে অলওয়েজ প্রথম রেশিও, যা কিছু চাইবে তাদের বর্তমান বয়স বা অমুক ব্যক্তির বয়স কত, অমুক ব্যক্তির বয়স কত, যাই চাইবে ওদের বয়সের যোগফল কত, বয়সের ডিফারেন্স কত, ঠিক আছে, বিয়োগফল কত, যেই অ্যান্সার চাইবে সবসময় মনে রাখবে কোথা থেকে বের করব, প্রথমে রেশিওটা থেকে বের করব। তাহলে একের ভ্যালু যদি 15 হয়, 3-এর ভ্যালু কত হবে, 15-3 45, আর একের ভ্যালু তো 15 বলে দিয়েছে, তাহলে তাদের বয়স কত, 45 বছর আর 15 বছর। ওকে, এটাই হচ্ছে অ্যান্সার, 45,15। নাও কোশ্চেন নাম্বার 14। পি ও কিউ এর মাসিক আয়ের অনুপাত দেওয়া আছে, ইনকামের অনুপাত দেওয়া আছে 6:5, এবং মাসিক ব্যয় এক্সপেন্ডিচার খরচের অনুপাত দেওয়া আছে 4:3। যদি উভয়ে মাসে 400 টাকা সঞ্চয় করে তবে তাদের মাসিক আয় কত? উভয় সঞ্চয় করছে 400 টাকা। দেখো এ ইনকাম করছে 6 টাকা, খরচ করছে 4 টাকা, তাহলে সঞ্চয় কত করছে বলো তো, 2 টাকা। আবার কিউ সে ইনকাম করছে 5 টাকা, খরচ করছে 3 টাকা, তাহলে সঞ্চয় কত করছে, 2 টাকা। দুজনের সঞ্চয় কিন্তু সেম হয়ে গেছে, 2 টাকা 2 টাকা। তাহলে আমি ডাইরেক্ট বলতে পারি 2 এর ভ্যালুই কত, 2 এর ভ্যালুই 400, তাহলে একের ভ্যালু কত, 200, একের ভ্যালু 200। তাহলে কি বলেছে, তবে তাদের মাসিক আয়ের পার্থক্য মানে বিয়োগফল, প্রথম ব্যক্তি পি কত আয় করছে আর কিউ কত আয় করছে তাদের ডিফারেন্স বের করতে বলেছে। তাহলে 6 আর 5 এদের ডিফারেন্স কি হবে, একই হতো, এটা তো আয়, এটাই তো হচ্ছে ইনকামের রেশিও। তাহলে এটা যদি আয় হয়, এ আয় করছে 6 টাকা, এ আয় করছে 5 টাকা, তাহলে ডিফারেন্স কত, 1 টাকা, আর ওই একের ভ্যালুই তো চাইছি অ্যান্সার, তাহলে একের ভ্যালু কি হবে, 200। তাহলে তাদের আয়ের ডিফারেন্স কত, পার্থক্য কত, 200 টাকা। বোঝা গেল? চলো নেক্সট 15। শুধু অঙ্কগুলোকে একটু বুঝতে হবে আর কিছু না। ওকে, কি বলেছে, কিছু লোক একটি কাজ 60 দিনে করে, কিছু লোক একটি কাজ 60 দিনে করে। আমি লোকটা কিছু লোক বলেছে x জন ধরে নিলাম, তাহলে x জন কোন একটা কাজ 60 দিনে করে, তাহলে মোট কাজ কত, x × 60। 8 জন লোক বেশি নিলে, যতজন ছিল x জন ধরেছিলাম প্রথমে, এখন 8 জন আরো বেশি নিলাম, তাহলে মোট জনসংখ্যা কত হয়ে গেল, x + 8 লোক সংখ্যা। ওকে, তা 8 জন লোক বেশি নিলে কাজটি 10 দিন আগে শেষ হয়ে যায়, যেটা আমার 60 দিনে শেষ হওয়ার কথা ছিল সেটা শেষ হয়ে গেছে 50 দিনে। তাহলে এক্ষেত্রে মোট কাজ এইটা, এক্ষেত্রে মোট কাজ হচ্ছে এইটা। কোন একটা কাজ নিশ্চয় কাজটা তো একই কাজ, তাহলে এখানেও মোট কাজ যা হবে এটাও মোট কাজ সেম হবে, একই হবে, ইকুয়াল হলো। ওকে, তাহলে বলেছে প্রথমে লোক সংখ্যা কত ছিল, তাহলে x এর ভ্যালু বের করতে বলেছে। সিম্পল জিনিস, 0টা কেটে দাও, তাহলে এটা গুণ করলে হবে 6x, আর এটা 5 দিয়ে গুণ করলে হবে 5x + 40, 5x টা এদিকে চলে আসলে বিয়োগ করলে হবে x = 40। তাহলে প্রথমে লোক সংখ্যা কত ছিল, 40 জন। বোঝা গেল? নেক্সট 16। এইভাবে চটপট স্পিডে কিন্তু কাজ করতে হবে। 16তে কি বলেছে দেখো, কোন ত্রিভুজের 3টি বাহু 5, 6, 8, কোন একটা ত্রিভুজের 3টি বাহু আছে 5, 6 আর 8 এর সমানুপাতিক। বলছে বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহুর সমষ্টি, সবথেকে ছোট যে বাহুটা আর সবথেকে বড় যে বাহুটা, এদের সমষ্টি কত হচ্ছে, 13 ইউনিট। এই সমষ্টি বলে দিয়েছে কত, 39 সেমি বলে দিয়েছে। সবথেকে বড় এবং সবথেকে ছোট এই দুটো বাহুর যোগফল বলে দিয়েছে 39 সেমি। তাহলে 13 ভ্যালু এটা হলে একের ভ্যালু কত হবে, 3 সেমি হবে। এখন চেয়েছে মধ্যম বাহুর দৈর্ঘ্য, মধ্যম মানে মাঝখানে যে বাহুটা আছে তার দৈর্ঘ্য কত, 6 এর দৈর্ঘ্য কত, 18 সেমি। এইরকম অঙ্ক হলো। ওকে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 17। এটাকে একটু টেবিল করতে হবে। ওকে, কি বলেছে, পরপর 2 বছরের আয়ের অনুপাত, এটা ফার্স্ট ইয়ার, এটা সেকেন্ড ইয়ার, এটা হচ্ছে আয়ের অনুপাত ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে দেখো 2:3, আর ব্যয়ের অনুপাত কত বলেছে ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ারে 5:9। এটা হচ্ছে আয়, ইনকাম, আর এটা হচ্ছে এক্সপেন্ডিচার, খরচ। এটা তো রেশিওতে বলেছে, আবার টাকাতেও বলেছে। দ্বিতীয় বছরে আমার আয় হচ্ছে 45,000 টাকা, তাহলে এই জিনিসটাকে আবার করতে হবে। মাঝখানে একটা লাইন দিয়ে দিলাম, এটা হচ্ছে ইনকাম, সরি, আর এটা হচ্ছে এক্সপেন্ডিচার। কি বলেছে,
এই জিনিসটাকে আবার লিখবো টাকা দিয়ে। বলছে দ্বিতীয় বছর আমার আয়, আয় মানে কোনটা, এটা দ্বিতীয় বছর মানে এটা, দ্বিতীয় বছর আমার আয় হচ্ছে 45,000 টাকা হলো, এবং প্রথম বছর আমার ব্যয় হচ্ছে 25,000 টাকা, এইটা দেওয়া আছে 25,000 টাকা। ওকে, তাহলে টাকা হলে 2 বছরে আমার সঞ্চয় কত? সঞ্চয় মানে আমরা কি জানি, কোন একটা জিনিস সঞ্চয় মানে হচ্ছে আয় মাইনাস ব্যয়। তাহলে আমি 2 বছরে টোটাল আয় কত হয়েছে যদি বের করতে পারি, টোটাল আয় কত হয়েছে যদি বের করতে পারি, আর টোটাল খরচ কত হয়েছে এটা যদি বের করতে পারি, আয় থেকে খরচ মাইনাস করে দেবো, দিলে আমার সেভিং পেয়ে যাবো। তবে এখন দেখো দ্বিতীয় বছরে আমার আয় কত হয়েছে 45,000, মানে 3 এর ভ্যালু 45,000। যদি 3 এর ভ্যালু 45,000 হয়, এখানে আয় কত হয়েছিল 3 ইউনিট, তো তাহলে 3 এর ভ্যালু তো এটাই 45,000, তাহলে 1 এর ভ্যালু কত, 3 দিয়ে ভাগ করলে 15 দিনে 15,000 টাকা হবে। তাহলে আমি 9 এর ভ্যালু বের করবো। কোথাও কি ভুল হলো? এটা দিয়ে বেরাবে না, এটা 9 এর ভ্যালু বেরাবে না, এটা তো ইনকামের লাইন, এটা তো ইনকামের লাইন। তাহলে 3 এর ভ্যালু হচ্ছে 45,000 টাকা ইনকাম, তাহলে 2 এর ভ্যালু বের করবো। তাহলে 2 এর ভ্যালু কত বেরোবে, 2 এর ভ্যালু হচ্ছে 15 দিনে 30,000, 15 দিনে 30,000। তাহলে আমি প্রথম বছরের খরচ পেয়ে গেলাম কত, 30,000। প্রথম বছরের ইনকাম 30,000, আর প্রথম বছরে দ্বিতীয় বছরের ইনকাম তো দেওয়াই আছে আয় কত 45,000 টাকা, তাহলে আমি টোটাল ইনকামটা পেয়ে গেলাম। আবার হ্যাঁ, খরচ, প্রথম বছরের খরচ বলেছে 25,000, তাহলে 5 এর ভ্যালু বলে দিয়েছে কত 25,000, 1 এর ভ্যালু কত 5,000, তাহলে 9 এর ভ্যালু কত 45,000। ব্যাস বের করে নিলাম। কিভাবে বের করলাম বুঝতে পেরেছো? এই রেশিওর সাথে এই টাকা যেটা দেওয়া আছে টাই আপ করলাম, টাই আপ করে যে ঘরগুলো ফাঁকা ছিল সেগুলো বের করে নিলাম, ঠিক আছে? এইখানে মোটামুটি ক্যালকুলেশন। তবে একটা জিনিস দেখো, এবার আর যোগ করতে হবে না। এই দ্বিতীয় বছরে আমি শুধুমাত্র দ্বিতীয় বছরটা দেখো, শুধুমাত্র দ্বিতীয় বছরে আমি যেটা ইনকাম করেছিলাম আমি সে টাকা পুরোটাই খরচ করে ফেলেছি, তাহলে আমার আর কিছু লাগবে না। শুধু প্রথম বছরে যেটা আমার বেঁচেছে, ইনকাম করেছিলাম 30,000, খরচ করেছি 25,000, মানে আমার হাতে পড়ে আছে 5,000। এটাই হচ্ছে আমার 2 বছরের সেভিং, এটাই হচ্ছে অ্যান্সার, এটাই হচ্ছে আমার 2 বছরের সেভিং। ক্লিয়ার? চলো নেক্সট। যেহেতু এখানে মিলে গেছে তাই আমি কেটে দিলাম, নাহলে আমাকে টোটাল ইনকাম আর টোটাল খরচটা বের করে মাইনাস করতে হতো। ওকে, আঠারো সোজা অঙ্ক দিয়েছে। কি বলেছে? 3টি ক্লাসের ছাত্র সংখ্যার অনুপাত, 3টি ক্লাসের ছাত্র সংখ্যার অনুপাত 2:3:5। যদি প্রতি ক্লাসে 20 জন ছাত্র বৃদ্ধি পায়, প্রত্যেকটা ক্লাসে 20 জন করে বেড়েছে, তাতে নতুন ছাত্র সংখ্যার অনুপাত কত হয়ে গেছে 4:5:7। এখানেও দেখো তো রেশিওটা গ্যাপটা 7, আগে 2 ছিল পরে 4 হয়েছে মানে 2 বেড়েছে, 3 ছিল 5 হয়েছে মানে 2 বেড়েছে, 5 ছিল 7 হয়েছে মানে 2 বেড়েছে। এখানেও কিন্তু সেম ইউনিট বেড়েছে, 2 ইউনিট করে বেড়েছে। তার মানে বলতে পারি 2 ইউনিটের ভ্যালু হচ্ছে সেই 20 জন। ওই 20 জন বেড়েছে তবেই তো রেশিওটা 2 বেড়েছে। তাহলে 1 এর ভ্যালু কত 10। কি চেয়েছে? প্রাথমিক মোট ছাত্র সংখ্যা কত? প্রাথমিক মানে আগে, আগে মানে কোনটা? এই যে 5, 3 আর 2, 5, 3, 8, 8, 2, 10, 10 ইউনিট। তাহলে 10 এর ভ্যালু কত? তাহলে প্রথমে ওই ক্লাসে বা 3টে ক্লাসে মোট কতজন ছাত্র ছিল? 100 জন ছিল। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন নাম্বার 19। কোশ্চেন নাম্বার 19, এইটা এইখানকার মধ্যে মোটামুটি একটু টাফ আছে, ঠিক আছে? কি বলেছে দেখো, এবিসি এর মাসিক আয় ও ব্যয়ের অনুপাত। 3 জন আছে, 3 জনের ইনকামের অনুপাতটা বলে দিয়েছে কত 7:9:12। আর ব্যয়ের অনুপাত এক্সপেন্ডিচারের অনুপাত বলেছে 8:9:15। তো আমি ডাইরেক্ট এক্স ধরে নিই 3 জনেরটা। এটা কত হবে 7x, 9x,
12x বলেছিলাম না রেশিওকে ডাইরেক্ট x দিয়ে গুণ করা যায় আর খরচটাকে y দিয়ে গুণ করি এখানে সেম x দিয়ে গুণ করা যাবে না যেহেতু ইনকাম আলাদা রেশিও আর খরচ আলাদা রেশিও ঠিক আছে তাহলে প্রথমটাকে আমি x দিয়ে গুণ করলাম পরেরটাকে y দিয়ে গুণ করলাম তাহলে আমি ধরলাম এই যে a b c তিনজন আছে এর ইনকাম হচ্ছে 7x খরচ হয়েছে 8y b এর ইনকাম 9x খরচ হয়েছে 9y c এর ইনকাম 12x খরচ হয়েছে 15y ওকে এখন কোশ্চেন বলেছে যদি এ তার আয়ের 1/4 অংশ সঞ্চয় করে এ সঞ্চয় কত করছে এ ইনকাম করছে 7x খরচ করছে 8y এটা তো এ কি করছে সঞ্চয় করছে এই সঞ্চয়টা কি বলেছে বলছে তার সঞ্চয়টা সে যে টাকাটা ইনকাম করে তার 1/4 এ বলে যে মানুষ বা যে ব্যক্তি আছে সে যে টাকাটা সঞ্চয় করছে কত টাকা 7x টাকা ইনকাম করছে খরচ করছে 8y তাহলে সঞ্চয় কত করছে 7x - 8y এই সঞ্চয়টা বলেছে তার আয়ের 1/4 তাহলে এখান থেকে x আর y এর একটা রিলেশন বের করতে হবে তাহলে এটাকে এদিকে নিয়ে আসলে কি হবে বলো তো যদি আমি 4 দিয়ে গুণ করে দেই গুণ করলে কত হবে পুরো এক্সপ্রেশনটাকে 4 দিয়ে গুণ করলে 7 4 28x আর এটা এদিকে আসলে হবে -7x আর মাইনাসটা ওদিকে চলে গেলে হবে 8y প্লাস হবে কিন্তু 4 দিয়ে গুণ করলে হবে 8 4 32y ওকে x আর y টাকে ইকুয়াল করে 4 দিয়ে গুণ করে অ্যাডজাস্ট করে নিলাম তাহলে মাইনাস করলে হবে এটা 21x = 32y তার মানে x = y পড়ে থাকবে 32 = 21 বলেছিলাম না আগে 32 লেখা হবে তারপরে y লেখা হবে বোঝা গেল এই আমি x আর y এর একটা রিলেশন পেলাম আর কিছু না ঠিক আছে কোশ্চেন কি চেয়েছে কোশ্চেন চেয়েছে তবে ABC এর সঞ্চয়ের অনুপাত ABC এর সঞ্চয় মানে a সঞ্চয় কত করবে 7x - 8y এইটা b সঞ্চয় কত করবে 9x - 9y এইটা c সঞ্চয় কত করবে 12x - 15y এইটা কি করে পাবো না x এর ভ্যালু 32 y এর ভ্যালু 21 ডাইরেক্ট বসিয়ে দিয়ে সরল করে দেব দিলে পেয়ে যাব ওকে তো ক্যালকুলেশন কিভাবে কমাতে হয় দেখো x এর ভ্যালু কি বললাম 32 তাহলে 7 * 32 - 8 * 21 y এর ভ্যালু 21 তাই তো ওকে 21 টাকে আমি লিখতে পারি মনে মনে 7 * 3 মনে মনে লিখতে পারি তো ক্যালকুলেশন কমাতে হবে আরে বাবা গুণ করে তো বিয়োগ করা সবাই পারবে ঠিক আছে আমাকে ক্যালকুলেশন কমাতে হবে তাহলে 7টা যদি আমি মনে মনে কমন নেই এই জিনিসটাকে আমি শুধু রাফে করাচ্ছি দেখো এই জিনিসটাকে হ্যাঁ 7টাকে যদি মনে মনে যদি কমন নেই তাহলে 7টা কমন নিলে পড়ে থাকবে 32 - 7 চলে গেলে এখানে পড়ে থাকবে 8 আর 3 8 3 24 তাহলে 32 থেকে 24 মাইনাস হলে কত হয় 8 হয় 8 আর 7 গুণ করলে কত হয় 56 তাহলে এই জিনিসটার ভ্যালু কত বেরালো আমার 56 ওকে এখানে তো দুটোই 9x 9y আছে তাহলে 9 যদি কমন নেই পড়ে থাকবে কি পড়ে থাকবে এই যে x - y x মানে 32 - y 32 - y মানে 11 11 এটা পড়ে থাকবে তার মানে ভ্যালু কত হচ্ছে 99 তাহলে 56 99 আই থিং প্রথমেরটাই অ্যানসার হবে ঠিক আছে অপশন এ হবে অ্যানসার পরেরটা ক্যালকুলেশন করে দেখবে 69 আসবে ওকে তাহলে এটাই হচ্ছে অ্যানসার ABC তিনজনের সঞ্চয়ের অনুপাত কত হবে 56 অনুপাত 99 99 অনুপাত 69 ওকে চলো নেক্সট 20 আর 6টা অঙ্ক আছে একটু করে দেই দিলে মোটামুটি এই প্রবলেমটা সলভ হয়ে যাবে রেশিওটা ঠিক আছে আবার একটা প্র্যাকটিস সেট তোমাদেরকে আজকে বা কালকের মধ্যে আমি দিয়ে দেবো ওটা কমপ্লিট করবে দিয়ে আবার নেক্সট ভিডিওতে আমরা চলে যাবো ঠিক আছে ক্যালকুলেশন অলওয়েজ নিজেকে করতে হবে ক্যালকুলেশন কিভাবে করবে সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার a/b/c/d = 4 ওকে তার মানে এটাকে ডাইরেক্ট আমরা বলতে পারি a/b = 4:1 c/d = 4:1 তাহলে a এর ভ্যালু 4 b এর ভ্যালু 1 c এর ভ্যালু 4 d এর ভ্যালু 1 বসিয়ে দাও রুট ওভার কি আছে a² + c² / রুট ওভার b² + d²। a মানে হচ্ছে 4 c মানে হচ্ছে কত 4 তাহলে 4² মানে প্লাস 4² বাই নিচে হচ্ছে bd 1² + 1²। 4² 16 + 16 16 মানে হচ্ছে 32 আর এটা হচ্ছে রুট ওভার 2 দেখো দুটো যদি পর পর এরকম রুট থাকে না একটা রুটে কনভার্ট করা যায় 32/2 আগে ভাগ করা যাবে পরে রুট করা যায় তাহলে ভাগ করে দিলে কত হবে এটা 16 হবে 16 কে রুট ওভার মানে आंसर কত হবে 4 আসবে ক্লিয়ার রুট ওভার 16 মানে आंसर 4 আসবে 21 কি বলেছে দুটি সংখ্যার অনুপাত বলেছে 4:5 এবং তাদের গসাগু বলে দিয়েছে 3
গসাগু বলে দিয়েছে 3। একটা জিনিস এখন বলে দিচ্ছি, মনে রাখবে, দুটি সংখ্যার অনুপাত এরকম দেওয়া থাকবে এবং গসাগু যদি যাই বলা থাকুক না, যেটাই গসাগু সেটাই হচ্ছে একের ভ্যালু। কি বললাম? যেটাই গসাগু সেটাই হচ্ছে একের ভ্যালু। কি চেয়েছে? সংখ্যা দুটির লসাগু। লসাগু মানে কি? দুটি সংখ্যাতে গুণফল প্লাস একের ভ্যালুটাও গুণ করব। তাহলে আগে সংখ্যা দুটি বের করি। একের ভ্যালু তো পেয়ে গেছে 3, একের ভ্যালু তো পেয়ে গেছে 3। তাহলে আগে সংখ্যা দুটি বের করি। সংখ্যা দুটি কি হবে? 12 আর হবে 15। তাহলে এতে লসাগু চেয়েছে। তাহলে এখানে আমাকে সংখ্যা দুটো চাইনি, ডাইরেক্ট কি চেয়েছে, সরি এটা লাগবে না, সংখ্যা দুটো চাইনি। তাহলে একের ভ্যালু কি? 3। সংখ্যা দুটো লসাগু চেয়েছে। লসাগু মানে যে অনুপাত দেওয়া আছে ওটার গুণ ইন্টু একের ভ্যালু। তার মানে 5 × 15 15 × 60। সংখ্যা তিনটির লসাগু কত হবে? 60 হবে। ক্লিয়ার? সংখ্যা দুটির লসাগু কত হবে? 60 হবে। তাহলে সংখ্যা দুটো রেশিও দেওয়া আছে আর গসাগু বলেছে। আমি কি বললাম? যেটাই গসাগু সেটাই হচ্ছে একের ভ্যালু। ওকে, যদি তাদের লসাগু চাই তাহলে যে রেশিওটা দেওয়া আছে ওটা তো গুণ করবই। 5 × 4 = 20, 20 ইন্টু ওই গসাগু যেটা দেওয়া আছে 3, 20 × 60। ওকে, চলো নেক্সট। Question number 22. Okay. 2:3b equal to 3c:4d:1:2 এটা দেওয়া আছে, তাই তো? তার মানে আমি এইটা সমান 1:2 আবার এইটা সমান 1:2 ধরে নিচ্ছি। তাহলে এভাবে ডাইরেক্ট করো, 2a/3b বাই করে দাও সমান ডাইরেক্ট 1/2। এটা সমান 1/2 নিলাম, আবার পরে এটা নিব। তাহলে এভাবে যদি হয় তাহলে a:b আমি কি লিখতে পারি? a:b আমি লিখতে পারি 3:4, 3 × 1 আর 2 × 2 = 4 পরে হবে। ওকে, তাহলে a একটা রেশিও পেলাম। আবার cd নিব, তাহলে 3c/4d সমান 1/2। এটা কাটাকাটি হলো, দুইটা কাটাকাটি 2 হবে। তার মানে বলতে পারি c/d সমান 2:3, 2:3। ওকে, তাহলে এখন a এর ভ্যালু 3, b এর ভ্যালু 4, c এর ভ্যালু 2, d এর ভ্যালু 3। ডাইরেক্ট এই ভ্যালুটা এখন বসিয়ে দিব। কি চাইছে? 4a + 9c / 6b + 12d ডাইরেক্ট ভ্যালু বসাবো। তাহলে 4a এর ভ্যালু কত? 3, তার মানে 4 × 3 = 12 প্লাস 9c, c এর ভ্যালু কত? 2, 9 × 2 = 18 বাই 6b, b এর ভ্যালু কত? 4, 6 × 4 = 24 প্লাস 12d, d এর ভ্যালু কত? 3, 12 × 3 = 36। তাহলে 18 + 12 যোগ করলে কত হয়? 30 হয়, আই থিঙ্ক। আর এটা হচ্ছে 60, তার মানে 30 × 2 = 60, 1/2 হবে অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 23। সলিউশন গুলো কোথাও বুঝতে না পারলে, কিছু প্রবলেম হলো আমাকে বলবে, ঠিক আছে? মেসেজ করবে বা ওখানে কমেন্ট করতে পারো ইউটিউবে, আমি কিন্তু বলে দেবো আবার, ঠিক আছে? কোনো জায়গায় যদি প্রবলেম হয়, বুঝতে না পারো, সেক্ষেত্রে বলবে আমাকে, আমি বলে দেবো। a:b দেওয়া আছে কত? 3:2। আবার একটা দেওয়া আছে, দেখো a + b সমান 10 না কত একটা দেওয়া আছে। আরে বাবা, দুটো রেশিও দেওয়া আছে আর দুটো যোগফল দেওয়া আছে। তাহলে এখানে যোগফল বের করি না, কত হচ্ছে? 3 আর 2 = 5। তাহলে এই 5 ইউনিটের ভ্যালু তো 10, 1 ইউনিটের ভ্যালু কত? 2, 1 ইউনিটের ভ্যালু 2। আমাকে কি চেয়েছে? a - b। a - b মানে ওই রেশিওতে এদের ডিফারেন্স। দেখো 3 আর 2 ডিফারেন্স কত? 1, 1। এটাই তো অ্যান্সার, এটাই তো চেয়েছে, ওদের ডিফারেন্স এখানে 1, এটাই তো 1 এর ভ্যালু 2। তাহলে ওদের a - b এর অ্যান্সার কত হবে? 2 হবে ডিফারেন্স। ওকে, নাও 24। 5টি ক্রমিক সমানুপাতিক সংখ্যা, প্রথমটি 2, দ্বিতীয়টা 6। 5টা সংখ্যা আছে, 1, 2, 3, 4, 5। 5টা ক্রমিক সমানুপাতিক মানে পরপর অনুপাত আছে, ঠিক আছে? যার প্রথমটা বলেছে 2, পরেরটা হচ্ছে 6। ওকে, তোমাদের বোঝার সুবিধার্থে এই নিচে 2, 6, 2, 6, 2, 6 লিখে যাবে। ওকে, এইভাবে লিখে দিবে। এখন দেখো, এটা তো প্রথমটা চেয়েছে, আমাকে এটাই অ্যান্সার চেয়েছে, 3 নম্বরটা। দেখো 2 এর ভ্যালু 6, কি বললাম? সরি, এটা এখন লেখা যাবে না। 2 এর ভ্যালু 6,
এখানে 6 আছে কিন্তু নিচে 2, তাহলে 2 এর ভ্যালু 6, তার মানে 6 এর ভ্যালু কত 18। সরি এটা হবে নিচেরটা, হ্যাঁ গুলিয়ে যাবে, আগে আগে প্রথম দুটাই করি আমি। 2 6 লিখে দিলাম বোঝার সুবিধার্থে। তাহলে 2 এর ভ্যালু 6 মানে 1 এর ভ্যালু কত 3, তাহলে 6 এর ভ্যালু কত 6 3 18। এবার এর কাজটা হয়ে গেল। কিভাবে 5 নম্বরে যাবো সেটা দেখো। এবার এটাও পেয়ে গেলাম। এবার এখানে আবার লিখলাম 2 6, এখানে আবার লিখলাম 2 6। 2 এর ভ্যালু 18 মানে 1 এর ভ্যালু কত ভাগ করলে 9, তাহলে 6 এর ভ্যালু কত হবে 9 6 54। দেখো এটাও পেয়ে গেলাম, পরেরটাও পেয়ে গেলাম। আবার মুছে দাও, আবার এখানে লিখো 2 6। 2 এর ভ্যালু 54, তার মানে 1 এর ভ্যালু কত কত 27, তাহলে 6 এর ভ্যালু কত হবে 27 ইনটু 6 গুণ করে দাও। 7 6 42 2 4 6 12 12 4 16 162। দ্যাটস ইউর অ্যান্সার। এটাই চেয়েছে আমাকে, এভাবে বের করতে হবে, ঠিক আছে। যখন এরকম ক্রমিক সমানুপাতি যখন দেওয়া থাকবে এইভাবে পরপর বের করতে হবে। আর একটা প্রসেস করা যায়, যে দুটো সংখ্যা দেওয়া থাকবে না, এই যে 2 আর 6 ভাগ করবে, 6 কে 2 দিয়ে কত হচ্ছে 3 হচ্ছে, সবসময় 3 গুণ করে দাও। দেখো 6 3 18 18 3 54 54 3 162। যে দুটো সংখ্যা দেওয়া থাকবে দ্বিতীয় সংখ্যাকে প্রথম সংখ্যা দিয়ে ভাগ করে দাও, দ্বিতীয় সংখ্যাকে প্রথম সংখ্যা দিয়ে ভাগ করে দাও, যেটা অ্যান্সার আসবে ওইটা এবারে পরপর গুণ করে যাবে, দেখবে অ্যান্সার পেয়ে যাবে। এভাবেও করতে পারো, আগের প্রসেসও করতে পারো, ঠিক আছে। চলো নেক্সট আর লাস্ট, এই ভিডিওর এটা লাস্ট অঙ্ক। কি আছে কি বলেছে দেখো, ইম্পর্টেন্ট একটা বেস্ট মজাদার একটা অঙ্ক দিয়েছে। এর একটা শর্টকাট হয়, ঠিক আছে, আজকে বলে দিচ্ছি মনে রাখবে। কোশ্চেন নাম্বার 25, অঙ্কটা মন দিয়ে শুনো, ঠিক আছে। 23 30 57 78, এই যে চারটে সংখ্যা দেওয়া আছে, বলেছে এই চারটি সংখ্যার এ প্রত্যেকটি থেকে কোন সংখ্যা বিয়োগ করলে বিয়োগফলগুলি সমানুপাতিক হবে। এই যে চারটে সংখ্যা দেওয়া আছে না, এই চারটে সংখ্যা থেকে কিছু একটা একই নাম্বার, হয় এক্স না হলে ওয়াই না হলে জেড, 1 2 3 4 যাই হোক, প্রত্যেকটা সংখ্যা থেকে একই সংখ্যা বিয়োগ করব। বিয়োগ করে নতুন যে চারটে সংখ্যা পাবো ওই চারটে সংখ্যা অবশ্যই একটা সমানুপাতিক ফর্ম করবে, ঠিক আছে। অনেক সময় দুটো কোশ্চেন হয়, একটা হচ্ছে বিয়োগফল আর একটা হচ্ছে যোগফল। ফর্মুলা একটাই মনে রাখবে, এডি ডিফারেন্স বিসি বাই এ প্লাস ডি মাইনাস বি প্লাস সি। এখানে ডিফারেন্স দিলাম কেন, অনেক সময় গুণফলে দেখবে কোনো সময় এ আর ডি গুণ করলে বিসি এর থেকে গুণ করলে বড় হচ্ছে, কোনো সময় বিসিটা বড় হবে, যেটা বড় হবে বড় মাইনাস ছোট করবো অলওয়েজ, আর নিচে এটা অলওয়েজ মাইনাস ফর্ম করে, ঠিক আছে। দেখো এডি সেটাকে প্লাস আকারে লিখেছি, এডিটাকে লিখেছি এ প্লাস ডি মাইনাস বিসি কে লিখেছি বি প্লাস সি। এই হচ্ছে একটাই ফর্মুলা যেটা তোমার বিয়োগ আর যোগের দুটোর ক্ষেত্রে কাজে লাগবে। ওকে, তাহলে এখানে এবার যেরকম আছে বসাবে 23 গুণিতক 78 ডিফারেন্স 30 গুণিতক 57 বাই 23 আর 78 যোগ করলে কত হয় 11 10 110 মাইনাস এটা যোগ করলে হচ্ছে 87। এটা সবসময় দেখবে এডি আর এডিটা বড় হবে, এই জন্য একটা মাইনাস দিয়ে দিয়েছি, ঠিক আছে। উপরে একটা গন্ডগোল করে, অনেক সময় এটা বড় হয় অনেক সময় এটা বড় হয়, যেটা বড় হবে মাইনাস করবে। এটাকে সলভ করে দেখবে অ্যান্সার আই থিঙ্ক 6 আসবে, ঠিক আছে। এই হচ্ছে ফর্মুলা এডি মাইনাস বিসি। এবং এটা আবার যদি মনে রাখা হয় কোথা থেকে পেয়েছি, ওই যে প্রথমে বলেছিলাম এবিসিডি পরপর মনে রাখবে, এ বি সি ডি এই তিনটা সমানুপাতে হলে কি হয় বলেছিলাম না, লাস্টের দুটোর গুণফল সমান মাঝখানে দুটোর গুণফল। ওকে, তাহলে এডি আর বিসি আসছে ওখান থেকে, সেখান থেকে মনে রাখবে, ঠিক আছে। এডি ডিফারেন্স বিসি বাই এ প্লাস ডি মাইনাস বি প্লাস সি। এবার এটাকে শুধু একটু সলভ করবে, সলভ করে দেখবে অ্যান্সার আই থিঙ্ক 6 আসবে। তাহলে এই গেল মোটামুটি আমাদের কোশ্চেন নাম্বার 25। 25টা কোশ্চেন আমি আজকে মোটামুটি তোমাদের সলভ করে দিলাম। তোমরা একটু দেখো ক্যালকুলেশনগুলো কেমন কিভাবে সলভ করেছি, ঠিক আছে। যদি কোথাও কোনো প্রবলেম বুঝতে ভুল হয় তাহলে আমাকে অবশ্যই বলো, আমি সেখানে আবার তোমাদেরকে বুঝিয়ে দেবো। ওকে, আর 2 নম্বর যে যারা এখনো হোয়াটসঅ্যাপ আমার এই টেলিগ্রাম যে এই যে গ্রুপ সিএনডি যেটা শুরু করেছি তার একটা ফ্রি যে ব্যাচটা অলরেডি শুরু করে দিয়েছি, যারা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে নেই, এখানে কমেন্ট বক্সের মধ্যে আমাদের ওই লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে তোমরা কিন্তু অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। দিলে এই যে অঙ্কগুলো যেগুলো করালাম তার যে নোটটা সেটা কিন্তু আমার এই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু দেওয়া আছে, ওখান থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে। বা এর ভবিষ্যতে যদি যে ক্লাসগুলো হবে, যে চ্যাপ্টারগুলো হবে, যে মক টেস্টগুলো বা যে প্র্যাকটিস সেটগুলো করাবো, সেগুলো কিন্তু সবই কিন্তু ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে দেবো, ওখান থেকে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তো চলো আজকে এই পর্যন্ত, পরে আবার
নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। ওকে, চলো ভাই। Yeah.